তখন আম্মু বলে এটা তোমার ব্যাপার ভালো না, ওকে মেনে নিলাম। যাই হোক, আমার বাসাতে গিয়ে দেখি আমার মামা আসছে। আমার একটাই মামা, আমার আম্মুরা 4 বোন আর একটা মামা। মামা আসছে, তার সঙ্গে আমার ছোট খালামণি আসছে। তো ছোট খালামণি আসছে বাসাতে, আমি গিয়ে দেখি আমার আব্বু অনেক চিল্লাচিল্লি করতেছে আমার মামা এবং আমার খালামণিকে দেখে। আচ্ছা, ওখানে যে ওরা কেন আসছে, আম্মু বলতেছে আসছে বেড়াইতে আসছে, মানে এটা নিয়ে একটু কথা কাটাকাটি হয়েছে। যাই হোক, স্বামী স্ত্রীর মধ্যে লেগে থাকে। তখন আমি ওদিকে আর গ্রাহ্য করিনি, আমি বাইরে খেলতে চলে গেছি। আম্মু আবার হয়তো বাবার সঙ্গে একটু রাগ ছিল, ওই রাগটা মানে কন্ট্রোল করতে না পেরে আম্মু আমাকে বাহির নিতে আসছে। এসে আমাকে একটা চড় মেরে দিছে। চড় মেরে দেওয়ার পরে আমি একটু কান্না করছি। কান্না করতে করতে যে আমার তখন একটা মাইন্ডে লাগছে, যে চিন্তা করছি যে সবার সামনে আম্মু আমাকে মারলো, আর কারো বাবা মা তো এরকম মারে না, আমাকে কেন এরকম মারলো। আমি একটু রাগ করে রুমে চলে গেছি, চলে যেয়ে একটু রুমটা আটকিয়ে দিয়েছি। তখন আম্মু ভাবছে যে রাগ করে আটকাই দিল বাথরুমটা, নিশ্চয়ই কিছু করতেছে আবার ভিতরে। তখন আম্মু আবার নক করা শুরু করছে। তখন আবার বের হলাম, বের হয়ে আচ্ছা রাগটা একটু কমলো। কমার পরে আম্মু আদর করে খাওয়াই দিচ্ছে, সবকিছু করছে। তখন আমরা 1 ভাই 1 বোন। আমি ছোট তখন, আমার ভাইয়া ও নানুর বাসায় থাকতো জন্ম থেকেই নানুর বাসায় থাকতো। আমার নানু তখন বেঁচে ছিল, আমার সেজ খালামণি, তার কাছে আমার ভাইয়া থাকতো। তখন আমি আম্মুকে বলতাম, আম্মু ভাইয়া কেন আসে না? তখন আম্মু বলে যে আমি কিভাবে রাখবো আব্বু, তুমি তো দেখো আমি চাকরি করি। আম্মু চাকরি করতো ঢাকা শক্তি ফাউন্ডেশন। আচ্ছা, সামনে ঈদ, রমজান মাস আসছে, খালামণিটা তো আসছেই, মামাও আসছে সাথে। এখন মামা আসছে যার কারণটা, আমার বড় ভাইয়া ওখানে আছে, আমার নানু আছে, কিন্তু আমার নানুর বাড়ির অবস্থাটা বেশি একটা ভালো ছিল না। মানে আমার বাবার বাড়ির অবস্থাটা অনেক ভালো ছিল, মানে মোটামুটি ভালো ছিল, কিন্তু নানুর বাড়ির অবস্থাটা ভালো ছিল না। যার জন্য এখানে আসছে। আসার পরে তখন আমার বাবার কাছে বলছে আমার মামা যে দুলা ভাই এখানে মানে ওখানে তো রিজন আছে, আমার ভাইয়ার নাম রিজন আছে, তো মানে ওর পড়াশোনার তো এখন টিউশনি শেষ হয়েছে, ওর মাস্টার টাকা দিতে হবে, তো কিছু টাকা লাগবে, যদি দিন আপনি। বাবা একটু নিকৃষ্ট ভাষা যাই বকা দিছে যে পারবো না, এত এখন ঝামেলা যাচ্ছে অনেক ব্যবসা বাণিজ্যের, মানে এইসব নিয়ে দেখা যাচ্ছে রাত 3টা বাজে। তখন আমি ঘুমোচ্ছিলাম, ঘুম থেকে হঠাৎ উঠে দেখি যে প্রচন্ড চিল্লাচিল্লি হচ্ছে রুমের মধ্যে। মানে এক পর্যায়ে দেখা যাচ্ছে হাতাহাতি পর্যায়ে চলে গেছে আমার আম্মু আর আব্বুর সাথে, দুজনের সাথে। ওইটা নিয়ে আমি একটু ঘাবড়ে যাই, মানে ভয় পেয়ে যাই যে কি হবে এখন। আমি তো তখন ছোট, একটু ভয়টা কাজ করে ওটার মধ্যে, আমি প্রচন্ড ভয় কাঁপছিলাম। আশপাশে সবাই বলছে যে আপনাদের বাসাতে কি হয়েছে, এত চিল্লাচিল্লি, সবাই চিল্লাচিল্লি করছে। তখন আমি আবার ওইদিকে কান্না করে, একটু খারাপ লাগলো, কান্নাকাটি করার পরে আমি আবার ঘুমিয়ে পড়লাম। ঘুম চোখে ছিল, ঘুমিয়ে পড়লাম। তখন সকাল হয়ে গেছে। তারপরে আমি আম্মুকে বলছি, আম্মু মামা কোথায়? আম্মু বলছে তোমার মামা চলে গেছে। তখন আমি একটু কান্না করছি যে মামা আমাকে সাথে কথা না বলে কেন চলে গেল। তখন চলে যাওয়ার পরে তখন মামা আমাকে ফোন দিয়ে বলছে, আম্মু আমি আবার পরে আসবো। ফোন দিয়েছি যখন, বলছে আম্মু তো আমি পরে আসবো আবার। তখন তো মানে মোবাইল ফোন ছিল না, তখন ওই টেলিফোন লাইনটা বললো না, তখন ওই টেলিফোন লাইনে আমি কথা বলেছি মামার সঙ্গে। তখন মামা বলেছে আমি পরে আসবো। ঈদের দিন আমার আম্মু প্রচন্ড কাঁদতেছে, খুব কাঁদছে। কান্নার পরে আমি আম্মুর কাছে গেছি, আম্মু কি হয়েছে? কিন্তু আমি তো আর আম্মুর কষ্টটা বুঝি না, কিছুই বুঝি না আম্মুর কষ্টটা। শুধু আমাকে প্রশ্ন করছে আম্মু কি হয়েছে, তবু আম্মু কাঁদে, কোনো কথা বলে না। তারপরে ক্লাস 4 পড়ি, আমি নানু বাড়িতে বেড়াতে গিয়েছি। নানু বাড়িতে বেড়াতে যাওয়ার পরে পাবনাতে, ওখানে যাবার পরে আমার নানুমণি আমাকে জড়িয়ে ধরে আর আম্মুকে দেখে অনেক কান্নাকাটি করে যে মা তুই আমাকে ছেড়ে চলে গেছিস, আর আসলি না, সেই যে আসলি 3 বছর পর আসলি। কান্নাকাটি করছে। আমার ভাইয়াকে দেখলাম, আমার ভাইয়া আম্মুকে ধরে অনেক কান্নাকাটি করছে, আম্মু আমি যাবো, আমাকে নিয়ে যাও না কেন ওখানে। আম্মু নিতে চাইতো, কিন্তু আমার খালামণিরা নিতে দিত না। ওখানে অনেক আনন্দই ছিলাম আমরা, ভালো। কিন্তু আসার সময় আমার বাবা তো আমাদের সাথে যায়নি, আমি আম্মুর সঙ্গে গিয়েছিলাম। ওখানে মানে তাদের এমন ছিল যে আমি তো ঢাকাতে যখন থাকি তখন তো মানে খুব ভালোভাবে চলাফেরা করি, আমার খাবারটা হইতে, কিন্তু নানুর বাসায় যখন গিয়েছি তখন তো ওখানকার খাবারটাও ছিল না সেরকম। বাট আমার খুব রাগ হতো, আমি কি দিয়ে ভাত খাবো আম্মু, আমি কি দিয়ে ভাত খাবো, আমি এখানে থাকবো না, আমি চলে যাবো, এরকম বলছি। তখন আমার স্কুলও খুলে গেল, আমি ওখান থেকে চলে আসবো। আমার ভাইয়া চিৎকার শুরু করছে, আম্মু আমি যাবো, আম্মু আমি যাবো, আমার নিয়ে যাবো, আম্মু আমি যাবো। তখন নানু বলছে না তোমাকে যেতে হবে না। পরে যেতে দেয়নি,
তখন চলে আসছে ঢাকাতে। কিন্তু ওখান থেকে ভাইয়া এতটা কান্নাকাটি করছে যে পরবর্তীতে আমার মামা আমার ভাইকে নিয়ে চলে আসছে ঢাকাতে। আচ্ছা, নিয়ে আসার পরে এখানে যখন নিয়ে আসছে তখন আমার বাবা কথা বলে না, মানে মামার সাথে তো কথা বলে না, কিছুই বলছে না। মামা তখন পড়াশোনা করতো, মামা তখন এসএসসি দেবে, আমার মামা এসএসসি দেবে, ওকে নিয়েও আসছে। তখন হয়তো সেটা অগ্রচরে বলছিল যে বড়াপা আমি ফর্ম ফিল আপ করবো, আমার কিছু টাকা লাগবে। মানে একটা যেটা বুঝতে পারছিলাম যে আপনার নানু বাড়ির লোকজন সামহাও আপনার মার ইনকামের উপর নির্ভরশীল ছিল, এবং কিন্তু আপনার বাবা সেটা খুব একটা সাপোর্ট করতো না। আচ্ছা, ইকোনমিক স্ট্যাটাসটা বোঝাটা খুব জরুরি। প্রিয় শ্রোতা, আপনারা যারা শুনছেন, ইনিশিয়াল স্টেজে আছি আমরা গল্পের, ধৈর্য ধরে সামনের দিকে আগাবেন, কারণ গল্পের আসল বিষয়টা থেকে আমরা এখনো অনেক দূরে। হ্যাঁ, বলেন। তারপরে বলছে যখন বড়াপা আমার ফর্ম ফিল আপের জন্য কিছু টাকা লাগবে, তখন আম্মু করলো কি, আম্মুর কাছে তো টাকা ছিল না, আম্মু পাশের বাসা থেকে হয়তো বা, মানে মনে হচ্ছিল আমার যেটা, ধার করে নিয়ে আসছে। হ্যাঁ, নিয়ে আসছে, যে পরবর্তী তখন স্যালারি পাইলে হয়তো দিয়ে দেবে। হ্যাঁ, নিয়ে আসার পরে দিয়েছে, মানে সেটা বলেছে তোর দুলাভাই যেন না জানে। ওই কথাটা আমার কানে আসছে, তোর দুলাভাই যেন না জানে, এই কথাটা বলেছে আমার আম্মু। তখন আমার মামা চুপ করে চলে গেছে। তখন আমার বাবা এসে বলছে যে আরিফ আসলো, এসে আমার দেখা না করে চলে গেল, যে ব্যাপার কি, মানে আমি যে বড়, কোনো কি সম্মান নেই আমার? তখন বাবা এইভাবে বলছে। এরপরে ক্লাস 5-এ উঠলাম, সমাপনী দিব আমি। তখন সমাপনী পরীক্ষা শেষে ছুটি হয়েছে, তখন দাদুর বাড়িতে চলে গেছি যশোর কৃষ্ণনগর গ্রামে, বাঘারপাড়া থানার। তো ওখানে যাবার পরে অনেক আনন্দই করলাম। ওখানে যাওয়ার পর আমার ছোট চাচু, ও আমার মামার সমানই প্রায়। আচ্ছা, তখন আমি যখন ওখান থেকে চলে আসব, আমার বাবা তো আমাকে রেখে চলে গেছে, আমাকে আর আমার আম্মুকে। তখন আম্মুর সঙ্গে আর চাচুর সঙ্গে 4-5 দিন থাকার পরে ঢাকায় ফিরতেছি। ফেরার পরে রাস্তার মধ্যে কথা হলো যে আমার চাচু বলছে যে ভাবি এখন থেকে আমি আপনাদের সাথে থাকবো, আপনার সাথে। আম্মু বললো যে ঠিক আছে, আমাদের সাথে থাকতে তো সমস্যা নাই, আমারও ভালো, আর আমার কথা জান্নাত তো একা থাকে বাসাতে, ও তখন আর একজন সঙ্গী হবে। আম্মু অনেক খুশি হয়েছে, উৎসাহ নিয়ে চলে আসছে। তখন আমার আম্মুর পেটে বাচ্চা ছিল। আচ্ছা, তখন মানে ওই দিনই কথা বলতেই মানে আম্মুর প্রচন্ড পেইন ওঠে। পরে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। পরে ওখানে আমার আর একটা বোন হয়। বোন হওয়ার পরে কিন্তু ওকে খুব ভালোবাসে, আমার বাবার মানে চোখের মনেই ছিল ধরতে গেলে পারে। কিন্তু তখন দেখতাম যে আমার প্রতি যে একটা মানে তার ইয়াটা ছিল, তখন হয়তো আস্তে আস্তে সেটা কমে গেছে। আচ্ছা, আপনি মনে করছিলেন যে আপনার ভালোবাসার প্রতি শেয়ার চলে এসেছে, আপনার ছোট বোন সেখানে ভাগ বসাচ্ছে। হ্যাঁ, মানে এরকম আমার মনে হচ্ছিল। মানে তখন ও বড় তো হচ্ছে আস্তে আস্তে, কিন্তু আমি তো আমার ছোট বোনকে অনেক ভালোবাসি, ওকে খুব আদর করি, যত্ন করি, সবকিছুই করি। কিন্তু তখন আমার একটু রাগও হতো, যাবো শুধু ওকে নিয়ে ব্যস্ত থাকে। আমি কি কিছু না, একটা খাবার নিয়ে আসছে ওর হাতে দিল, আমার হাতে কেন দিল না, মানে এটা একটু মানে আমার মনের মধ্যে আসছে যে, তো তখন অতটা এখনকার মতো বুদ্ধিটা তখন আসেনি আমার, মানে একটু রাগ হতো। মাঝে মাঝে দেখতাম কি আমি ওর কাছ থেকে খাবারটা কেড়ে নিতাম। আচ্ছা, এরকম করতাম আমি। এরপর আমি ক্লাস 8-এ উঠে গেলাম, এরকম করে দেখতে দেখতে ক্লাস 8-এ উঠলাম। 8-এ ওঠার পরে জেসি পরীক্ষা দিব আমি। তখন প্রথম দিন আমার সেদিন বাংলা পরীক্ষা ছিল। ওই দিন মানে আব্বু আম্মুর মধ্যে অনেক কথা কাটাকাটি চলছিল আমার নানুর বাড়ির বিষয়টা নিয়ে। কিছুই রান্না করেনি সেদিন আম্মু। পরীক্ষা দিতে যাবো, ধর কিছু মুহূর্তে দেখাতে ওই রুমের মধ্যে প্রচন্ড ভাঙচুরের শব্দ হচ্ছে। শব্দ হওয়ার পরে আমি ভেতরে গেলাম, গিয়ে তখন দুজনের মধ্যে কি কথা কাটি হচ্ছিল আমি জানি না। যাই হোক, তখন এক মুহূর্তে দেখলাম কি আমাদের সোফা সেটে যে টিটিপিলটা ছিল, এই টিটিপিলটা দিয়ে আমার আম্মুর মাথার উপরে অনেক জোরে বাড়ি দিছে। বাড়ি দেওয়ার পরে তখন আমি ওইটা দেখে প্রচন্ড চিৎকার করছি, আর লোকজনকে ডাকছি, কিন্তু কেউ আসেনি ওই মুহূর্তটা। তখন আমার আব্বু এক মুহূর্তে বলে বসছে যে এক তো ভাই বোনকে নিয়ে আমার সংসারটা শেষ করে দিছে, আর এক হাতে করে নিয়ে আসছে, ওইটাও আমার জীবনটা নষ্ট করে দিচ্ছে। তখন আমি তো ছোট, বাট বুঝতে পারিনি যে এই কথাটা কেন বললো আব্বু, যে হাতে করে নিয়ে আসছে, মানে এটার মানেটা কি। আমি তবুও বুঝতে পারিনি যে বাবা কি বোঝাতে চাচ্ছিল। পরে নিজের প্রত্যেকটা এলাকার লোকজনকে আমি ডাকছি যে সবাই একটু আসেন, আমার আম্মুটা একটু হসপিটালে নিয়ে যাব, এক থেকে পরীক্ষা দেরি হয়ে যাচ্ছে। কিন্তু একটা ব্যক্তিও আসলো না। সবাই বলে কি একটু মার্ডারের মতো, কেউ হাত দেবে না পুলিশ না আসা পর্যন্ত। তখন অঝরে শুধু কাঁদছি আর কাঁদছি। তখন আমার পাশের ইউনিটের একটু যে ছিল, পরে সে আসছে। আমি বলছি আন্টি একটু হেল্প করেন না আমার সাথে, আমার আম্মুকে আমি হসপিটালে নিয়ে যাব। তখন
উনি হেল্প করছে। আমার কাছে কোনো টাকা ছিল না, কোনো টাকা না থাকার কারণে আমি যে কি করব মাথার মধ্যে কোনো কিছু আসছিল না। একদিকে পরীক্ষা, পরে আন্টি বললো কি আম্মু তুমি কান্নাকাটি করো না, তুমি পরীক্ষা দিতে চলে। আমি পরীক্ষা দিব না, আমার আম্মুর এমন অবস্থা, আমি পরীক্ষা দিব না। তখন আম্মু বললো যে যাও তুমি। তবু তারপরে আমি আম্মুকে এরকম রেখে আন্টিকে বারবার বলে গেছি যে আন্টি একটু দেখেন, আমি তাহলে যাই। ওই দিন আমি একা একাই, কখনো তো পথ চলি নাই একা একা, ফার্স্ট ওই দিন আমি পরীক্ষা দিতে গেছি একা একা। কিন্তু পরীক্ষার সেন্টারে শুধু আমার মাথার মধ্যে একটা টেনশনই আসছে, লিখছি আর অসরে কাঁদছি যে আমার আম্মুর ওখানে কি অবস্থায় আছে, আম্মু কতটা কষ্ট পাচ্ছে। আমি বাসাতে চলে গেলাম, বাসা দেখি আম্মু তো আসেনি। পরে আবার হসপিটালে গেছি, গিয়ে দেখি আমার আম্মুর এখান থেকে তো চুল কেটে ফেলছে, তো এখানে 8টা সেলাই দিচ্ছে আম্মুর। তখন আম্মুকে জড়াই ধরে আমি প্রচুর কাঁদছিলাম, আম্মু তোমার খুব কষ্ট হচ্ছে। আম্মু বলছেন না আমার কোনো কষ্ট হচ্ছে না। মাকে জিজ্ঞেস করলেন না যে মা এই কথাটা কেন বললো বাবা? তখনও কিছু বলি নাই আমি, তখনও কিছু বলেন না। তারপর বাসাতে চলে আসছি আম্মুকে নিয়ে, ওই দিনই রাতে চলে আসছি বাসাতে। তো আস্তে ধীরে পরের দিন সকালে জিজ্ঞেস করতে, আচ্ছা আম্মু একটা কথা বলি, রাগ করবে না তো? আম্মু বলেছে না আব্বু বলো। আম্মু বলছে আচ্ছা আব্বু এই কথাটা কেন বললো যে হাতে করে নিয়েছে, মানে এটা কি বোঝাচ্ছে আব্বু? তখন আমার প্রথম দিনকার কথাটা মনে পড়লো, যে তখন আমি তোমাকে জিজ্ঞেস করছিলাম যে আমি তো খাতায় লিখছি যে তুমি বলছিলে যে আমার বাবার নাম নাকি ভালো নাম নাকি আব্দুল মজিদ, তাহলে কি আমি কি ভাববো আমাকে বলো। তখনকার চিন্তাধারার ক্লাস 8 বড় চিন্তাধারা তো দুটো ব্যতিক্রম। জি, চিন্তাধারাটা মানে তখন আমি একটু হলে বুদ্ধি হয়েছে, আমি বুঝতে পারি কিছু। তখন আম্মু তবু কোনো চুপ করে আছে একদম। তারপরের দিন আবার আমার নানু নিচে, উনি যেখান থেকে খবরটা পাইছে চলে আসছে আমাদের এখানে। মানে আসার পরে তখন ওরকম আম্মুর দেখিয়ে প্রচণ্ড কান্নাকাটি করার পরে আমি তখন নানুকে প্রশ্ন করছি। নানু মানে আমার মাথায় হাত দেওয়াইছে, আজকে আমাকে একটু সত্য কথা বলো, তুমি এতদিন আমাকে প্রশ্ন উত্তর দাও, আজকে তোমাদের ফাইনালি সব বলতে হবে যে কি। তখন আমার নানু সবকিছু বলে যে হ্যাঁ, যে তোমার বাবা আমার যে জন্মের পরপরই নাকি ফেলে রেখে চলে গেছে, পরবর্তী আর কোনো খোঁজ খবর কিছুই নেয়নি। আমার আম্মু নাকি যখন প্রথম তার বাসাতে গিয়েছে খোঁজ নিয়েছে, কিন্তু সে গিয়ে দেখে যে তার আগের 3টা সন্তান আছে। আমার আম্মু গিয়ে দেখছে, আম্মাকে কোলে নিয়ে যায় ওখানে। আবার তখন তো আমি নাকি অনেক ছোট একদম। তার মানে বিষয়টা দেখা যাচ্ছে হচ্ছে আপনি যে বাবার ঘরে আছেন তিনি আসলে আপনার জন্মদাতা পিতা নন, আপনার জন্মদাতা পিতা অন্য কেউ। এই মেসেজটা আপনি তখন জেনেছেন। বিনীতভাবে আপনাকে অনুরোধ করছি আজকে শেষ পর্যন্ত জীবন গল্পটা শোনার জন্য। আরও একবার মনে করিয়ে দিচ্ছি, আপনারা শুনছেন প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। আমি আরজি কিবরি আপনার সঙ্গে রয়েছি। একই সাথে একটা জিনিস বলতে চাই, সেটা হলো যে সিচুয়েশন যখন একটু কড়া, ওখানে যখন আমাকে নিয়ে নাকি গিয়েছিল সব প্রতিটা কাহিনী বললো আমার কাছে। তখন নানির কাছে আমি সমস্ত কাহিনীটা মানে ডিটেলস জানতে চাই যে আসলে আমার আম্মুর জীবনে কি হয়েছিল। তখন নানু বলে যে তখন আমার জন্মের পর নাকি বাবা ফেলে রেখে চলে যায়, মানে আমি হসপিটালে থাকতি, আমার বাবা ফেলে রেখে চলে গেছিল আমাকে। তখন আমার ভাইটা মানে ছোট বলতে কি 2 বছর হয়তো বয়স এরকম হবে আমার ভাইয়াটার, আর আমি তখন জন্ম হয়েছে। ফেলে রেখে চলে গেছে বলতে সে সৌদিতে চলে গেছে। আচ্ছা, সৌদিতে চলে গেছে। বাট আম্মু অনেক খোঁজাখুঁজি করেছে, কিন্তু তার ঠিকানা কোথাও পায় না। কারণ আম্মুর যখন নাকি বিয়ে হয়েছিল তখন আম্মু তো জানতো না যে তার বাড়ি কোথায় বা কোনো কিছু। কারণ আগের দিনে যখন বিয়েটা দিয়েছে হয়তো হুটহাট করে দিয়ে দিয়েছে, সামহাউ কমিউনিকেশনটা হয়নি আর কি। ওকে, নো প্রবলেম। তারপর তখন ওখানে যাওয়ার পরে আম্মু আমাকে নিয়ে গেছে, ওই অবস্থাতেই অসুস্থ অবস্থাতেই গেছে। তখন আমার বয়স নাকি 10 দিন। ওই অবস্থা গিয়ে দেখে যে তার ঘরে সন্তান আছে, 2টা মেয়ে আছে, একটা ছেলে আছে। তাহলে তো কিসের অভাব? আমার মানে তখন আম্মু বলছে যে ঠিক আছে, তার তো ঘরে সবই আছে, তাহলে আমি কি? তবু আম্মু তাকে ধরে রাখার চেষ্টা করছে মানে ওখানে থেকে। কিন্তু ওখান থেকেও মানে এমন করছে যে আগে তার যে আগের ওয়াইফটা ওই বাবার, উনি তার বড় ভাইয়ের ওখানকার চেয়ারম্যান ছিল। অনেক লোক লাগাই দিয়ে আমার আম্মুকে অনেক আঘাত করছে। এক পর্যায়ে দেখা যায় গ্রাম থেকে বের করে দিছে। আচ্ছা, যে তোর তো অন্যায়, যে তুই একটা বউ থাকতে কেন বিয়ে করছিস। কিন্তু আম্মু তখন সবাইকে বলছে যে এই কথাটা যদি আমাকে বা আমার ফ্যামিলিকে বলতো, মানে আম্মু তখন এসএসসি পরীক্ষা দেবে, আমার যখন জন্ম হয় তখন ওই টাইমে, তখন আম্মু বলতো যে আমি তো একটা শিক্ষিত মেয়ে, আমি জেনে শুনে কেন আরেকজনের সংসার ভাঙবো ভাই, আমি তো কোনো কিছু জানতাম না বা আমার ফ্যামিলি জানতাম, আমার ফ্যামিলি এটা দিয়েছে বিয়ে। তখন আম্মু অন্য থেকে বোঝানোর চেষ্টা করেছে, বাট
বোঝাতে পারেনি, গ্রাম থেকে বের করে দিচ্ছে। তবুও আম্মু চেষ্টা করছে ওনার সাথে কন্ট্রাক্ট রাখার। এরকম করতে করতে নাকি আমার বয়স 3 বছর 4 বছর পর্যন্ত যোগাযোগ রাখার চেষ্টা করছে। খরচ দিত বলতে মানে মাসে নাকি 2000 টাকা করে পাঠাতো, এইভাবে পাঠাইতো ওখান থেকে। কিন্তু পরবর্তীতে এক পর্যায়ে দেখা গেল যে দেয় না। তখন আমার নানুরা নাকি কন্ট্যাক্ট করার চেষ্টা করছে, সমস্ত ফোন সবই বন্ধ করে দিছিল তারা। তখন ওখান থেকে ডিভোর্স পেপারটা পাঠিয়ে দিছিল, যেভাবেই হোক। এখন আম্মু তো একটা মেয়ে কখন তো মনে চায় না যে তার সংসারটা ভেঙে যাক, 2টা বাচ্চা হয়েছে। তখন গ্রামের লোকজন, আম্মু মাইট টাইট খাওয়ার পরে গ্রামের লোকজন বলে তুই এই সংসার থেকে কি পাবি, তার তো ছেলে আছে মেয়ে আছে সবই আছে, তুই ছেড়ে দে। আম্মু বলছে না আমি তার সামনাসামনি কথা বলবো। কিন্তু সে সামনাসামনি কখনো ফেস করেনি, নাকি আম্মুর দেশের বাইরে ছিল। ডিভোর্স পেপার পাঠানোর পরে হয়তো ব্রেকআপ হয়ে গেছে। পরে তার পরবর্তীতে 2টা বছর আম্মু নাকি বাড়িতেই ছিল। তখন আমার এই যে বর্তমান যে বাবা, উনি পাবনাতে টিএনটির ওখানে কাজ করতেন আর কি, টেলিফোন লাইনের কন্ট্রাক্টারি করতো আর কি। ওখান থেকে আমার আম্মুকে দেখেছে, দেখার পরে মানে যে বাবাই হোক খোঁজ নিয়ে বাড়িতে গেছে। যাওয়ার পরে দেখে যে আমি তখন ছোট, আমার বড় ভাইটাও ছিল, সবকিছু জেনে শুনে আমার আম্মুকে আর কি বিয়ে করে, প্রস্তাবের মাধ্যমে বিয়েটা করে। কিন্তু আমার দাদুর বাড়িতে এটা আবার কেউ মেনে নেয়নি। এটা না নেওয়াটাই স্বাভাবিক, সেটা আমাদের ক্ষেত্রে হলেও এরকমই হতো যে এক ছেলে এক মেয়ে আছে, এটা কেউ মানতে চাইবে না, মেনে নেয়নি। তখন আমার আম্মুকে অতটা মানে ভালোবাসতো না, কিছুই করতো না বর্তমান তাদের বাড়ি থেকে। ওটা তো আগেটা তো বাদই দিলাম। আপনি স্টোরিটা পুরোটা ফাইন্ড আউট করতে পারলেন যে আসলে ঘটনাটা কি ছিল আপনার নানুর কাছ থেকে। আচ্ছা, আমি আবারও আপনাকে ফিরে নিয়ে যাচ্ছি হাসপাতালের জায়গাটাতে যেখানে আপনার নানু বেড়াতে আসছে। সো নানু ওই গল্পগুলো বলছিল, তারপরে গল্পের সামনে থেকে একটু আগে আমরা, তারপর কি হলো? মানে ওই ঘটনার পরে আমার বাবা চলে আসছে। আমার বাবা আসার পরে আমি বাবাকে শুধু সাধারণভাবে প্রশ্ন করছি, আচ্ছা আব্বু, মানে ছোট থেকে তো আমাকে বড় করছো, এটা আমার উপর কি তোমার কোনো মায়া আসেনি এই পর্যন্ত? আব্বু বলছে কেন বাবা? আব্বু আমাকে এখানে তো ভালোবাসা পাইনি যে তা না, এখানেও ভালোবাসা পাইছে অনেক। আব্বু বলছে কেন বাবা? আমি কই তাহলে তুমি যে আমার আম্মুকে মারলা, আমার আম্মুর যদি কিছু হয়ে যেত আমি মা কোথায় পেতাম বলতে পারো? তখন আম্মু কি বলছে যে তুমি তো নয় আর একটা বিয়ে করে নিতা, তুমি পেয়ে যেতে, কিন্তু আমি আম্মু কোথায় পেতাম, আমার তো কেউই নেই। আমি তো এখন জানতে পারছি তুমি আমার বাবা না, তুমি বাবা না। তখন আব্বু একটু কান্না করছে আমাকে জড়ায় ধরে, আমার আব্বু আমি তোমাদের কষ্ট দিতে চাইনি, যাই হোক এভাবে বলছে। তখন অনেক কান্নাকাটি করার পরে মুহূর্তে আমি তারপর ভুলে গেছি। কিন্তু 3-4 দিন পরে আমার মানে মনে এতটা কষ্ট লাগছে যে বলার বাইরে। তখন আমি অনেকগুলো স্লিপিং পিল খাইছিলাম রাগ করে, মানে রুমের মধ্যেই ছিল, হয়তো বা সেগুলো আমার বাবার। আমি স্লিপিং পিল খাওয়ার পরে ঘুমাই গেছি। তারপরটুকু আমার মনে নাই কি হয়েছিল। পরে দ্বিতীয় দিন আম্মুর সঙ্গে ঝগড়া লাগছে, রাগ করে আমি বটি নিয়ে আমার আব্বুকে বলছি আজকে মেরেই ফেলবো। মানে এরকম প্রতিদিন যদি ঝামেলা করে একটা মেয়ে কতক্ষণ সহ্য করে সে জিনিসটা। তখন আমি তার বটি নিয়ে গেছি, আমি আজকে মেরেই ফেলবো তোমাকে। পরে আশেপাশে সবাই ঠেকানোর পরে আম্মু ঢাকাতেই থেকে গেল। আমার বাড়িতে গেলাম, গিয়ে তখন মানে কিছুদিন পরে তো নানু মারা গেছে ওখানেই। নানু মারা যাওয়ার পরে ওখানে আমাকে রাখা হলো। রাখানোর পরে বলতে খালামুনির বাসাতে, মেজো খালামুনি যেটা ছিল ওনার ওখানে, আম্মু তো চাকরি করে, ওখানে আমাকে পাঠায় দিল। তখন আমি ক্লাস 9 ভর্তি হব। এটা ঘটনাটা ঘটছে তো মানে ছুটির পরে দাদু বাড়িতে গেলাম, অনেক কাহিনী মাঝখানে ছিল, বাট অতটা মনে নেই। নানুর বাড়িতে আমাকে পাঠাই দিল, কারণ আব্বুকে মারতে গেছি, সবার রাগ, আমার ভাইয়া আমি, এবং তার কিছুদিন 6 মাসের মাথায় আমার যে ছোট ভাই বোনগুলো ছিল না ওদেরকেও পাঠাই দিছে সেখানে। তখন আম্মু বলছে কি আব্বু তোমরা এখন থেকে খালামুনির বাসায় থাকবা। আম্মু চিন্তা করছিল কোনটা, যে আমি একা যদি থাকি তখন আমার মধ্যে কষ্ট থাকবে, মানে আমি চিন্তা ভাবনা করবো বা খারাপ কিছু করবো। আমি স্লিপিং পিল খেয়েছিলাম, সেদিন হয়তো কোনো অঘটন ঘটাবো, কষ্টটা সহ্য। এই জন্য আম্মু আমার ছোট ভাই বোনকে আমার সাথে পাঠিয়ে দিছে। আচ্ছা, ওখানে ছিলাম। থাকার পরে ক্লাস 9 ওখানে বেড়া মঞ্জুর কাতে বালিকা উচ্চ বিদ্যালয়ে আমাকে ভর্তি করে দেয়। আচ্ছা, ওখানে ভর্তি করার পরে ক্লাস 9 থেকে 10, তখন আমার বাবা আমার সাথে প্রায় 7-8 মাস কথা বলে না, মানে ধরতে গেলে 1 বছরই প্রায় হওয়ার এরকম, ভালো করে কথাই বলে না আমার সাথে। মারতে গেছিলাম তো সেই জন্য। আর ছোট বোনগুলো আমার সাথেই ছিল। এরপরে ক্লাস 10 উঠবো আমি। 10 ওঠার হতে তখন অক্টোবর মাস, সেপ্টেম্বর মাস, তখন আমার বিয়ের কথা চলছে। মানে
প্রত্যেকে আমি যেখানেই যাই না সেখান থেকে আমার বিয়ে প্রস্তাবটা আসে, যেখানে তখন আমি রাগ করবো যে বিয়ে করবোই না, যে আসে তাকে আমি তাড়াই দিই। প্রত্যেকটা জায়গাতে যেখানেই যাই সেখানেই বিয়ের প্রস্তাব আসে। আমার মেজো খালুর সঙ্গে, মেজো আঙ্কেল এখন সাংবাদিক, উনি ধরেন পাবনার খবর ইয়াতে যায়, ভোরের আলো ওইখানে যায়, ওইখানকার সাংবাদিক। তো আঙ্কেলের সঙ্গে বিয়ের পার্টিতে গেছি, ওখানে একটা বিয়ে আসছে। পরে তারা মানে ছেলেটা দেখে না মানে কালো, আমি বাসাতে তো চলে আসছে রাগে। পরে দেখি যে রাত্রেবেলায় আসছে লুঙ্গি পরে, আপনাকে দেখতে আসছে, আমাকে দেখতে আসছে। মানে আমি তো একটু মানে মডার্ন টাইপের ছিলাম, যাই হোক মানে একটু লুঙ্গি পরে আসছে, মানে নিজের একটু প্রেস্টিজ না যে আমাকে দেখতে আসছে, লুঙ্গি পরে একটা ছেলে আসছে। মানে একটা মনের মধ্যে ক্ষোভ জমে গেছে। পাশের রুম থেকে আমার কাজিন ছিল, ও বলছিল দেখ বান্দরের মতো দেখা যায়, মানে এরকম একটা কথা বলে যে বান্দরের মতো দেখা যায়। পরে আমি গেলাম, ওখানে যাওয়ার পরে দেখি যে লুঙ্গি পরে আসছে। আমি সরাসরি না, ওই লোকটা আমার দিকে তাকাইছে, আমি মুখটা কালো করে ফেলছি, যে মানে এমন ভাব করছে যাতে চলে যায়। তারপরে আমি তারপরে উনি আমার জিজ্ঞেস করছে তোমার নাম কি, আমি নামটাও বলিনি রাগ করে। তখন উঠে দাঁড়িয়েছি, আমি আজকে আমার পরীক্ষা আঙ্কেল, আমি চলে গেলাম। পরীক্ষা আঙ্কেল? হ্যাঁ আমি বলছি, এটা আঙ্কেলকে বলছি, আঙ্কেল বসে আছে। তো এটা বলে বের হয়ে চলে গেছি রুম থেকে। তখন ওই ছেলেটাও রাগ করে নিচে চলে গেছে। যাবার পরে উনি বলছে যে আপনার ভাগ্নি আমাকে দেখে পছন্দ করে নাই, দেখছেন মানে কি ড্যামাক এই মেয়ের জীবনে বিয়ে হবে না, এরকম একটা কথা বলে গেছে। তারপরে দ্বিতীয়বার সকাল হয়েছে, সকালে পরের দিন সকালে আর কি, পরের দিন সকালে আমার মামা ফোন দিয়েছে। ফোন দেওয়ার পর বলছে আমার কিছু বন্ধু আসবে, মানে বন্ধু আসবে। তখন আমি বলছি এবার কোথাকার বন্ধু আসবে, আল্লাহ টিজন খালি বন্ধুই আসে আর প্রতিদিন আমাদের খাবারগুলো নষ্ট করে, এরকম কথা বলছি, ওদের একটা কথা শোনাচ্ছে। তখন মামা ফোন দিয়েছে, হ্যাঁ আম্মু, আমাকে হ্যাঁ মামা বলেন। তখন বলছে যে আম্মু তুমি আজকে পরিষ্কার থাকবো, আমার বন্ধুরা আসবে। কিসের বন্ধুত্ব, আপনার বন্ধু আসবে তো আমি পরিষ্কার থাকবো কেন, মানে কি বোঝাচ্ছেন আপনি? তারপর আমি বলছি চলে আসো, চলে। মামারা আসতেছে, রাস্তার মধ্যেই হয়তো ছিল মামা, আমার বন্ধু সবাই ছিল। আমাকে আমার বৌমনি মানে মামার ওয়াইফ, যে বৌমনি আমাকে শাড়ি পরাচ্ছে, বৌমনির যেটা ম্যারেজ ডে শাড়ি ছিল ওই শাড়িটা। আমি কই এত মানে এই যে আমাকে শাড়ি পরানো হচ্ছে, ব্যাপার কি? তখন বলে যে না একটা ছেলের দেখতে আসবে। তখন বলতে আবার দেখতে আসবি, দাঁড়া আজকে মজা দেখাবো, আজকে না মানে অন্য কিছু করবো আর কি। শাড়িটা পরেছি, পরার পরে আমার দেখতে চলে আসছে, পাশের রুমে বসছে। তো ওইখানে চারজনই আসছে। আসার পরে তো পাশের রুমতে আমার খালাতো বোন ছিল, সবাই ছিল। ওরা বলছে যে আমার খালাতো ভাই, ও আবার দেখে আসছে যে ছেলেগুলো তো একটারও ভালো দেখা যায় না, তবে একটা আছে মোটামুটি কোন রকম, ও বলছে। তাই বলছে মনে হয় ওইটাই পাত্র হবে, যাক যাই আল্লাহ ভরসা। পর্বের মধ্যে গিয়ে সালাম দিয়েছি। তো সালাম দেওয়ার পরে তখন তারা আমার প্রশ্ন করছে একের পর এক, যাক আমি মানে এত ইজিলি প্রশ্ন মানে উত্তরগুলো দিচ্ছি, মানে বেশি কথা বলছি আর হাসছি যাতে বিয়েটা ভেঙে যায়। বলে যে বিয়েটা খুব বাচাল। এরপরে আবার হাসাহাসি করলাম। পরে কোন ক্লাসে পড়তেন তখন আপনি? তখন আমি ক্লাস 10-এ উঠেছি। হ্যাঁ নিউটন উঠেছি তখন। পরে দাঁড়ালাম, একজন বলছে যে একটু দাঁড়ান তো দেখি, আমি দাঁড়ালাম, মানে স্টিল ভাবে দাঁড়ালাম। পরে তখন টের পান যে পাত্রটাকে, তখন আমার বৌমনি আসছে, এই যে লটাস লটাস করে না, এই যে সেই লোটাস। পরে আমি বলে কোন লোটাস, আবার কার কথা বলে? পরে আরেকজন ছিল যে ছেলে মানে দুষ্টামি করছে, তখন আমি কেয়ার করিনি যে কে। তখন বলছে ছেলে কিন্তু কানা না, চশমা পড়েছিল তখন। মানে আমাকে বোঝাচ্ছে ছেলে কিন্তু কানা না, ছেলে মানে দেখতে পারে, যে দেখতে পারে। ছেলের দাঁড়াতে একটু পরে দাঁড়াইছে, মানে ছেলেকেও দাঁড় করানো হয়েছে। হ্যাঁ ছেলেকে দাঁড় করাইছে, চশমাটা খুলছে। মানে তখন কথা হচ্ছিল মানে ফ্রেন্ডলি এরকম ভাবে, তখন কোনো ঈর্ষা প্রসঙ্গ হয়নি। আমি তো যত কথা বলতে পারি যাতে বিয়েটা ভেঙে যায় সেরকম কথা বলছি, হাসছি। তখন সেক্ষেত্রে একটা পাশে থেকে একটা লোক বলেই ফেলছে যে মনে হচ্ছে যে আমি পাত্র, ওই ছেলেটাই হচ্ছে পাত্রী, এ ধরনের কথাটা বলছে। তার পরবর্তীতে আমার হাতে টাকা দিল, 1000 টাকা দিয়েছিল মানে খুশিতে। পরের পাশের রুমে চলে গিয়ে আমার খালাতো বোন ছিল, ও হাত থেকে টাকাটা কেড়ে নিয়েছে। আর ওরা খাওয়া দাওয়া করছে, আর আমি বলছি রাক্ষসটা খাইতে আসছে, এরকম বলছি, রাক্ষসটা খাইতে আসছে। পরে ওরা চলে গেছে। পরে পরবর্তীতে দেখা 2 ঘন্টা পর আবার বিয়ে আসছে। তখন আমি এখানে আল্লাহকে বলছি, আল্লাহ এবার কি আমি মানে জবাই হয়ে যাই? মানে দুষ্টামি করে সবাই বলছে এবার কেমন যাবো, কি মানে আগের দিন পরের দিন এটা কি শুরু হয়েছে আমার লাইফে। এটা আম্মুকে ফোন দিছে যে পরে ওদের বাড়িতে কি হয়েছে আমি তো সেটা জানি না, মানে তার পরের সপ্তাহে
দেখি যে আমার আম্মু চলে আসছে। আচ্ছা, আমার আম্মু আসছে। আমার বাবা তো আমার সাথে কথা বলে না, সে তো আগে বলেছি। আমার বাবাকেও জোর করে নিয়ে আসছে আমার আম্মু, যে জান্নাতের বিয়ের কথা চলতেছে এরকম। তখন আমার মনের মধ্যে না মানে কাঁপছে, ভয় পাচ্ছি, কান্না করছি। বলছে লাইফে একটা মেয়ের জীবনে কি থাকে, একটা প্রেম করতে পারলাম না জীবনে। মানে সত্য কথা যেটা আমার লাইফে, মানে আমি লাইফে কাউকে প্রেম করি নাই আর কি, মানে কাউকে যে মন দিব সেটাও করি নাই। অফার আসছে চলে, মানে ওদিক না তাকে চলে গেছি। যে আমি চাইছিলাম যে এসএসসির পরে কলেজ লাইফে যা প্রেম করবো আমি, কিন্তু আমার ভাগ্যে আর সেটা ছিল না। যাই হোক, মানে পরের সপ্তাহে আবার আমার আমি রাগরাগি করছি যে খালামণি কি শুরু হয়েছে আমার লাইফে বলো তো। তখন খালামণি বলছে যে দেখলেই কি বিয়ে হয়, ঢং কত তোমার, দেখলেই মনে হয় বিয়ে হয়ে যায়, এরকম একটা কথা বলছিল। তারপর বললাম আসলে তো ঠিক, যে প্রথম দিন দেখে গেছে, দ্বিতীয় দিন মনে হয় কিছু হবে না, আজকে ইচ্ছা মতো দুষ্টামি করবো, যাতে মুরব্বী যেগুলো আসে সেগুলো চলে যায়। কিন্তু আসছে ঠিকই ওরা, কিন্তু মুরব্বী নেই ওদের সাথে, সব চ্যাংরা প্যাংরা লোকই আসছে। আসার পরে মানে ওই দিন কথা হচ্ছে, আমাকে দেখতে আসলো, আমাকে প্রশ্ন আবারও আগের মতোই প্রশ্ন করছে যে তোমার নাম কি, অনেক কথা জিজ্ঞেস করার পরে বলছে তুমি রান্না করতে পারো। আমি এটা আবার কে না পারে, তো সবাই পারে রান্না করতে, এরকম বলছে। পেঁয়াজ মরিচ দিয়ে কোনো রকম করে গেল আমার বাঙালি রান্না। আমি রান্না পারতাম না তখনও অতটা, মানে কোনো রকম করতে পারতাম খাবার মধ্যে, ইজিলি বলছি কে না পারে এটা। আমিও পারি এটা, আসলে রান্না ইটস নট এ ডিফিকাল্ট থিং। আমারও মনে হয় যে রান্না আমাকে কেউ কখনো শেখায় নাই। কি করবেন, প্রথমে পেঁয়াজ মরিচ দিবেন, জিরা দিবেন, থেকে কি সব ভেজে ফেলে তারপরে দেন, যা দেওয়ার দিয়ে পানি দিয়ে সিদ্ধ করে ফেলেন, এটাই তো বেসিক রান্না তো আসলে এটাই। হ্যাঁ, তারপরে আমাকে আবার প্রশ্ন করছে যে তুমি কি খেতে পছন্দ করো, মেয়েরা তো সাধারণত টক খায়। আমি বলছি না, আমি টক খেতে পছন্দ করি না, মানে নর্মাল ভাবে যে বলছে আমি মিষ্টি খাই অনেক। সেটা সেটা আমি লাইফে মানে মিষ্টির পাল্লা 2 কেজি মিষ্টি একা খেয়েছি, এটা আমি ফার্স্ট হয়েছি সেখানে, আমি মিষ্টি খেতে অনেকটা পছন্দ করি। তারপরে দেখা যাচ্ছে ওখানে গেলাম, চুপচাপ বসে আছে বারান্দার মধ্যে, যে বিদ্যুৎ চলে গেছে, এত পরিমাণ গরম, মানে একদিকে হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, একদিকে প্রচন্ড গরম হচ্ছিল। পরে গেলাম, কিন্তু তার মানে 20 মিনিট পরে আমার মেজো আঙ্কেল, যেটা মেজো খালু আর কি, উনি বলছে যে এই জান্নাত, আমরা জি বলতে তোমার জন্ম তারিখ কবে, আমাকে প্রশ্ন করছে। তখন জন্ম তারিখটা বলতে গেলে আমার যখন কথা বলে বাল্য বিবাহ হবে, ওটা তো আইনি বিরুদ্ধে অপরাধ, এখন জন্ম তারিখটা অনেক আগায় দিছে ওখানে। যাই হোক, মানে আপনি জানেন না উপরে কি হচ্ছে না, আমরা জন্ম তারিখের কথা কেন জিজ্ঞেস করি, একটা কনফিউজ মনে হচ্ছে যে কি, মানে কেন জিজ্ঞেস করতে পারে। খালামণি কি বলছে, খালামণি কি হচ্ছে উপরে, কিন্তু আমার আম্মু কান্না শুরু করছে অলরেডি। আমার আম্মু প্রচন্ড কান্না কাঁদছে আমাকে জড়ায় ধরে। আমাকে আম্মু কি হয়েছে, মানে যেটা সত্য কথা, আমার আম্মু বিয়েতে রাজি ছিল না। প্রথম আর কি আমার যার সাথে বিয়ে ঠিক হবে আর কি, সে ছেলেটা একদম রোগা ছিল তখন, রোগা টাইপের। ওকে দেখাতে আমি বলছি এই পুচকে ছেড়ার সাথে আমার মেয়েকে তুলে দিলে মেয়েকে কি করবে, মানে লোটাসের অবস্থা তখন ওরকম ছিল, রোগা টাইপের একদম শুকনো, যে পুজিতে একদম বাচ্চা ছেলে, এর হাতে মেয়ে তুলে দেবো আমি। আমার বিয়েটা এরকম কথা চলছে যে ছেলের বাড়ি সম্পর্কে কোনো কিছুই আমরা জানি না, ছেলের কোথায় বাড়ি, কোন স্থানে বাড়ি, কে আছে না আছে কিছুই জানা নেই, মানে এরকম। আমার আম্মা এক বলছে কি ছেলের বাড়ি দেখতে যাবো, তো বলছি ঠিক আছে চলো। তবু আরেকজন বলছে যে আমার মামা বলছে দেখা দরকার নেই, আমি সবকিছু দেখেছি, ছেলের খোঁজ খবর কেন নেবে, এভাবে রেগে উঠে বলছে। এরপরে আমি আবারও মানে একটু কান্না চলে আসছে আমার বুকের মধ্যে, না মানে কেমন যেন একটা মানে হার্টবিটটা মনে হচ্ছিল কি জোরে শব্দ হচ্ছে, আর একটু ভয় কাজ করছে। উপর থেকে এসে আমাকে এরুমে নিয়ে আসছে আবার, যে কিছু একটা করবে। আমি আবার কান্না করে বাথরুম আটকাই দিছি, যে আমি যাবো না আজকে, যাও মুখ ধুয়ে আসো। না আমি বের হবো না, চিল্লাচিল্লি করছে যে বের হোক, কথা বলবে তোমার সাথে, একটু গোপনে কথা বলবে। এটা বলে বাথরুম থেকে বের করে নিয়ে চলে আসছে। পরে মুখ টুক ধুয়ে আসছি, আসার পরে মানে কোনো কিছু হঠাৎ বলাও নেই, একটা জিজ্ঞেস করবে না তুমি ছেলেটাকে তোমার পছন্দ হয়েছে কিনা, তুমি রাজি আছো কিনা, বা তোমার সম্পর্ক আছে কিনা। একটা মেয়ে কিন্তু জিজ্ঞেস করা স্বাভাবিক, বা কথাও বলতে দেয় আলাদা ভাবে, বাট আমার লাইফে সেটা কিছুই হয়নি। সরাসরি উপর থেকে আসলো, এসে ওইটাকে কি বলে খাতা, রেজিস্টার খাতা মনে হয় সম্ভবত, যাই হোক ওই খাতাটা নিচে ফেলছে, ফেলার পর বলছে সই করো। মানে আমি বলছি এটা কিসের খাতা, কি বললো এটা, কিসে সই করবো আমি। কিন্তু ওইখানে সই করা মানে যে কারো মানে জীবনে একদম বন্দী হয়ে যাওয়া, মানে ওই সেন্সটা তখন আমার আসেনি।
কিন্তু পাশ থেকে তখন আমার মানে খালাতো বোন বলছিল, ও বলছিল যে আজ তুই জবাই হয়ে গেলি, মানে এই কথা। আমি প্রচন্ড চিৎকার পাচ্ছি, কাঁদছি, কান্নাকাটির পরে সইটা করেই দিলাম। তারপর পাশের রুমে যাই, মানে যত কান্না আসে মনের মধ্যে ইচ্ছা মতো কাঁদলাম। কান্নাকাটি করার পরে কিন্তু খালামণি বলছে যে এতদিন তুমি ছিলে এই বাড়ির মেয়ে, কিন্তু আজ থেকে তুমি আর এই বাড়ির মেয়ে না। কবুল পড়ায়নি, কিন্তু ওই ছুঁই করে রাখছে আর কি। ওকে, মানে সরকারিভাবে আমরা লোটাস যে তার মানে তার স্ত্রী হয়ে গেলাম সরকারিভাবে। কথা বললাম, মানে দুজন ফোনে কথা আলাপ হয়। তাই পরবর্তীতে আর কি পাশের রুমে লোটাস আসে, আমরা হাসতেছিলাম মানে ওর কথা শুনে। প্রথমে কান্নাকাটি, তারপরে মুখের মধ্যে হাসি। পরে ও আমাকে বলছে যে এত হাসো কেন, হাসির গোশ খাইছো নাকি যে এত হাসি মুখে, আমাকে এই কথাটা বলছিল। পরে কোনো কথা না বলে চলে গেলাম, মানে ও চলে গেল ওর মতো, আমরা এখানে। পরে ওর বাসাতেও চলে গেছে। এটাই আপনার ফার্স্ট দেখা, এর আগে কখনো দেখা হয়নি? না না, ওকে। মানে ওদের সম্পর্কে কিছু, কিন্তু এমন বিয়ে হয়েছে যে ওদের সম্পর্কে আমরা কোনো কিছুই জানি না, খোঁজ খবর নেওয়া হয়নি যেদিন আমার বিয়ে রেজিস্ট্রি করে আর কি। তখন যেন মানে সেপ্টেম্বরের 7 তারিখ 2012 সালের। এর পরবর্তীতে দেখা যাবে তার 1 মাস পর, মানে ওই তখন মানে ও এমন অভিনয় করতে জানে যে কি বলবো। ওর নাকি জ্বর আসছে, ওর মাথা ব্যথা করছে, ওর এটা ব্যথা ওইটা ব্যথা, কিন্তু আসলে সে কিছুই না। ও বিয়েতে কবুলটা কেন পড়ানো হয়নি এই মতলবটা করছে মনে মনে। মানে কিভাবে কবুলটা পড়ানো যায়, ও আমাকে বলছে যে তুমি দেখবা যে 1 মাসের মধ্যে আমি তোমাকে বিয়ে করব। আমি বলছি কখনই পারবো না, বিয়েতে এমনিতেই হয়ে গেছে, আর এক্ষেত্রে কখনো হবে না, আমি এসএসসি দিব তারপরে। বলছে না, দুজনের মধ্যে অনেক কথার মধ্যে আর কি। যাই হোক, আর রেজিস্ট্রি করার পরে যে প্রেমটা হয় আর কি, আপনাদের মধ্যে সেই ব্যাপারটা ছিল। হ্যাঁ, ইয়েস। পরে আমার ফার্স্ট মানে ওর দেওয়া উপহার একটা মোবাইল ফোন। ওকে, হ্যাঁ, একটা মোবাইল ফোন আমাকে দিয়েছে। কিন্তু ফোনটা দিয়েছে, আমি অনেক খুশি হয়েছি। প্রথম একটা ফোন পেয়েছি, আগে ফোন ছিল বাটন ফোন, বাট এখন স্ক্রিন টাচ একটা ফোন পেয়েছি, দামি ফোন। তখন ওর সঙ্গে আমার খালামণি একটা পার্সোনাল রুম দিয়েছে যে কখন কথা বলো। তো কথা বলছি, ও দেখি যে ঘুম পাড়তেছে, ওখানে এসে ঘুমাই গেছে। তারপর বিকেল হয়ে গেল, ও চলে গেল ওর মতো। এরকম তো আশেপাশের লোকজন দেখলে খারাপ বলে যে ছেলে এত যাতায়াত করে কেন, এখনো মেয়ে উঠায় নিয়ে যায়নি। গ্রাম অঞ্চলে তো এটা বলে থাকে স্বাভাবিক। এরপরে তার দ্বিতীয় সপ্তাহ পরে আমার শাশুড়ি আম্মা যে উনি আসছে আমাকে দেখতে। এসে আমাকে দেখে অনেক খুশি যে টুকটুকি একটা মেয়ে পেয়েছি আমাদের, মানে প্রত্যেকটা মেয়ে, মানে আমি একটু চঞ্চলা, কথা বলি বেশি, তখন সবাই আমাকে ভালোবেসে মেনে নিয়েছে। দেখাশোনার পরে ওরা চলে গেল। তার আবার 1 সপ্তাহ 2 সপ্তাহ পরেই ওরা আবার খবর পাঠাইছে যে আজকে বিয়ে পড়াতে আসবে, এরকম কাহিনী। 1 মাস পরেই আবার বিয়ের কাহিনী চলছে, আবার চিল্লাচিল্লি শুরু করছে যে আমার কথার কোনো দাম নাই, যে আমার সঙ্গে এর বিয়ে হচ্ছে, তখনই কিছু বললা না, এখন আবার আমার অনুমতি ছাড়া বলছে আবার কবুল পড়ায় দিবা। এটা কি খেলনা পাইছো আমাকে, আমি কি মেয়ে না, আমি মরে যাবো কিন্তু এরকম করলে, এরকম দুষ্টামি করে কথা বলছি আর কি। আর কান্নাকাটিও করলাম যে কোনো মেয়ে পায় না, রেসপন্স পায় না। কিন্তু সেই তখন আবার আমার বিয়ে যখন পড়ানো হবে, আমার বাবা আসবেই না, বেশি বলছে বিয়েতে। মেন কথা মানে বাবার রাগ যে আমি যাবোই না বিয়েতে। আমি অনেক কান্নাকাটি করে বাবাকে ফোন দিলাম, আব্বু তুমি আসবা না, তুমি না আসা পর্যন্ত আমি কিন্তু কবুল বলবো না, আমি বলছি। তো বাবা এক পর্যায়ে রাজি করালাম, অনেক বলে 2 ঘন্টা কথা বলার পরে বাবা রাজি হয়েছে, ঠিক আছে আমি আসছি না, এটাই। আব্বু চলে আসছে, পরের দিন ভোরে এসে আব্বু নামছে। নামার পরে কথা বললাম, আব্বুকে অনেক বোঝালাম, মানে আগের কথাগুলা পরে কথা, আব্বু যেভাবে আমার অন্যায় হয়েছে মাফ করে দাও। আমি তবু বাবা, আমি সেক্ষেত্রে বলছি আব্বু আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে, মাফ চেয়েছে, কারণ আমি তো আর সারা জীবন তোমার সঙ্গে, আমি তো পর হয়েই গেছি, আমাকে তো তাড়িয়ে দিচ্ছ তোমরা। পরের দিন বিয়ের সময় চলে আসছে ওরা, আমার যে বিয়ে পড়ায় রাখবে, তখন ওরা সব ওদের বাড়ি থেকে সব লোকজন চলে আসছে, প্রায় 20 জনের মতো লোক আসছে। আমার জন্য একটা নর্মালি একটা শাড়ি নিয়ে আসছে, নর্মালি আর কি একটা শাড়ি নিয়ে আসছে, আর একটা জুয়েলারি একটা নিয়ে আসছে, ওইটা পরে বিয়ে পড়াবে। আচ্ছা পড়লাম, পড়ার পরে এখন কবুল পড়াবে। কিন্তু যখন খাতা সই করছিলাম তখন তো একটু কাঁদছি, কিন্তু যখন কবুল বলতে গেছে তখন আরো চিৎকার, যে হায় হায় টিভি সিনেমায় কবুল দেখিয়ে যে তার শ্বশুর বাড়ি নিয়ে যাবে। টিভি সিনেমায় কবুল দেখেন ওই সময় কান্নাকাটি করে, সেজন্যই কি আপনি কান্নাকাটি করছেন নাকি অন্য কোনো ফিল ছিল? ওই জন্য না, আসলে কান্নাকাটিটা করছিলাম এই জন্য যে আজকে মানে আমাকে বিদায় করে দেবে,
আচ্ছা মনে হয় আমার কিছুই হলো না, অনুষ্ঠান হলো না, কিছু হলো না। এই সময়টাতে বেশি কান্নাকাটি করা উচিত ছেলেদের, কিন্তু আমি জানি না, মানে মেয়েরা ওই একদিনই কেঁদে নেয়, বাকি সারাটা জীবন ছেলেরাই কাঁদে। ন্যাচারালি আমার কাছে এটা ফিল হয়। বাই দ্য ওয়ে এটা জাস্ট আ ফান, বাট কেন যে মেয়েরা কাঁদে আই ডোন্ট নো। কাঁদে আসলে কি ফিলটা হয় ওই সময়টাতে? ওই সময় আর কি কবুল যখন তখন বলছিলাম যে এতদিন আম্মুর আন্ডারে ছিলাম, বাবার আন্ডারে ছিলাম, কত স্বাচ্ছন্দ্য ছিলাম, কিন্তু খালাতো বোনকে তো দেখছি যে স্বামী যা বলে ওইটাই শুনতে হয়। আচ্ছা, এরকম সেন্সটা ছিল তখন। কিন্তু মানে জীবনটা শেষ করে দিল না? হ্যাঁ, আমার লাইফটা মানে তখন একটা মনের মধ্যে খুব জাগিয়ে যে একটা প্রেম আসলো না জীবনে, বা মানে প্রেম করে যে কি আনন্দ ওইটাও পাইলাম না আমার জীবনে। কি হলো লাস্টে একদম প্রথমে তো একটা কাজ করলোই, এখন আবার আর একটা। যাই হোক, কবুলও হয়ে গেল আমাদের। তো ও আমাদের বাসায় আসছে, আসার পরে মানে ওর ভাবটা এমন যে যেতে চাচ্ছে না। তো ওই দিন আবার ওকে যেদিন কবুল পড়ায়, আমাদের বাসা থেকে চেন পড়াইছে ওকে একটা, মানে বি পড়ায় রাখছে আর কি। রাখার পর ওরা যেতে চাচ্ছে না, গেলও না সাথে, না যাবার করেও থেকে গেল ওই দিন। আমরা দুজন কথা বললাম, বিদ্যুৎ নেই, প্রচন্ড গরম, কেমন লাগে অন্ধকারের মধ্যে গ্রামে। দুজনের মধ্যে অনেক কথা, মানে ওর মনে যত কষ্ট আছে সেগুলো বললো, আর আমার মনে যত রাগ আর ক্ষোভ আছে সেগুলো। সুইট মোমেন্ট। আমাদের 1 ঘন্টা সময় শেষ হয়েছে, আরো লম্বা সময় হাতে আছে, আমরা 2টো পর্যন্ত যেতে চাই আজকের এই গল্পটা নিয়ে। যে তখন চলে আসছি, আসার পরে ওই দিনটাই মানে ভালোই কাটলো। পরের দিন অনুষ্ঠান হলো, বদ্রির বাড়িতে বউ ভাত হবার পরে আমি চলে গেলাম আমাদের বাসাতে, সেখানেও কথাবার্তা বললাম। এরপরে ওখান থেকে আমার আম্মু ছিল, তখন আমার আম্মু ঢাকাতে ফিরবে ওই দিনটাতে। আমার আম্মু আমাদেরকে বিদায় করে দিয়ে, যেটাকে বলে ফিরানি বলে আর কি, আমাদের ওখানে চলে যাব আমরা। ওই আম্মু ঢাকায় আমাদের নিয়ে চলে যাবে বলতে আমাদেরকে রেখে গেল ওই বিদায়। তখন আমার আম্মুর সঙ্গে মাঝখানে 6 মাস 1 বছর দেখা হয় না আমার। তখন একটা মেয়ের জন্য কতটা খারাপ লাগা, যে খুব স্বাভাবিক। হ্যাঁ, এত বছর মানে পুরো 1টা বছর আমার আম্মুর সঙ্গে কোনো দেখা নেই, কথা নেই, কেউ আসে না। আর আমার শ্বশুর বাড়িতে আসা যাওয়ার মধ্যে দেখা যাচ্ছে আমরা খালামণিরাই আসা যাওয়া করে, যেহেতু আমার নানুর বাড়ির দিকে আমার বিয়ে হয়েছে। কিন্তু আমার হাজবেন্ড, আমি সত্য কথা যেটা, আমি বাবার বাড়ি থেকে যতটা ভালোবাসা না পাইছি, আমার শ্বশুর বাড়িতে আমি প্রচন্ড ভালোবাসা পাইছি। আশপাশের সবাই, আমার শাশুড়ি আম্মা তো যে, সে তো বর্তমান যুগে এরকম আছে কিনা আমি জানি না, সকাল হইলেই ভোর হবে ডেকে দিয়ে নাস্তা মুখে তুলে খাওয়াই দেবে। উনি এরকম ধরনের মাটির মানুষ ধরতে, উনি চাকরি করে কিন্তু স্কার কোম্পানিতে। আচ্ছা, সারাদিন পরিশ্রম করে এসে তার ছেলের বউদের জন্য খাবার তৈরি করে দেয়। এরকম কয়জন করে? এরকম কিন্তু কেউ করে না, কিন্তু সে করে। সে এমনই একজন মাটির মানুষ। এরকম করতে করতে পুরো বাসাটাই চেঞ্জ করলাম। পর আমার রেজাল্টের সময় চলে আসলো, রেজাল্ট হলো, আমি এসএসসি-তে A- পেয়েছিলাম। তখন একটু ভালো করছিলাম, মানে বিয়ের সময়টা মানে বিয়ে চলাকালীন এসএসসি দিয়েছিলাম, একটু খারাপ হয়েছিল আমার। তারপরে কলেজ মোমেন্টটা, শ্বশুর বাড়ি থেকে সবাই বলেছে আমাকে কলেজে ভর্তি হতে দেবে না। তারা বলেছিল যে না, মানে আমাদের ভাড়াটিয়া ছিল বাসার ওখানকার, তো উনি বলছে যে বিয়ের পরে পড়াশোনা করতে এমনিতে যে মেয়ে রে বাবা ধানি লঙ্কা, না আমাকে সবাই বলতো ধানি লঙ্কা আর কি, এরকম বলতো। বেশি কথা বলি দেখি, আর তখন বলছে ওরে বাবা, এই মেয়ে কলেজে গেলে পারে, এই লোটাস, এই মেয়ে যদি মানে যায়, তুই গেছিস, এই বউ আর খুঁজে পাবি না। মানে ওদের চিন্তাধারা ছিল এরকম, আমি অন্য কারোর সাথে ভেগে চলে যাব এরকম। কলেজে উঠলে কলেজে ভর্তি কেউই হতে দেবে না। তখন আমার হাজবেন্ড আমাকে সাপোর্ট দিয়েছে, না ও পড়াশোনা করুক, ওর একটা ভবিষ্যতে দরকার আছে। সেক্ষেত্রে আমার হাজবেন্ডের অনেক সাপোর্ট আমি পেয়েছি। সেখানে আমার পরিবার থেকেও হেল্প করছে, ও হেল্প করছে। কলেজে ভর্তি হওয়ার মধ্যে কেউ আমাকে হেল্প করে না, কিভাবে আমি ভর্তি হব সেখানে। আমি তো চাই সরকারি কলেজে পড়তে, কিন্তু সরকারি কলেজে ভর্তি হতে চাইলে প্লাস পেতে হবে আমাকে, ওখানকার দামি কলেজে ভর্তি হতে গেলে। তো আমি তো রেজাল্ট খারাপ করছি, কিছুতেই ভর্তি। আমার বড় ভাসুরকে বলছে, ভাইয়া, আমার বড় ভাসুর তখন বিয়ে করেনি, মানে আমার ওই বাড়ির প্রথম বউ আমি, বড় ভাসুর বিয়ে করেনি। ভাইয়াকে বলছি, ভাইয়া আমি ভর্তি হব। তো ভাইয়া বলছে যে হওয়া ঠিক আছে, তুমি ওখানে সবকিছু জমা দাও। কিন্তু দিয়েছি, কিন্তু কাজ হচ্ছে না। তারপরে দেখেছি ভাইয়া কোনো গ্রাহ্য করে না। কি করব আমি? আমার হাজবেন্ডকে বলছে যে নেতা যে ছিল পাশে তার কাছে যেতে, তো কোনো কাজ হলো না। লাস্টে আমি একাই গেলাম কলেজের মধ্যে, গিয়ে দেখলাম যে ওখানে নেতা খেতা তো আছেই। তাদেরকে বললাম যে দেখেন ভাই, আমার খুব ইচ্ছা যে আমি এই কলেজে ভর্তি হব, আমি কিভাবে ভর্তি হবে, আমার তো রেজাল্ট খারাপ আসছে, আমি ভর্তি হতে চাই। অনেক কিছু বললাম, দেখা যায় একটা জন্য অনেক কান্না করে ফেললাম ওইখানে। তারা আমাকে হেল্প করছে, আমি ভর্তি হয়ে গেছি। পরবর্তীতে একটা জিনিস যে আমার মানে হাজবেন্ড তো হেল্প করছে,
বাট আমি একা একা সেখানে সংগ্রাম করে ভর্তি হয়ে গেছি ওই দামি কলেজে। সেখানে আমার ভাসুরও কিছু করলো না, দেবরও কিছুই করলো না, একা একাই গিয়ে ভর্তি হলাম। কলেজ লাইফে চলছিল অনেক ভালো। আমার ফার্স্ট ইয়ারের ফার্স্ট এক্সাম শুরু হলো, আমার এক্সাম দিয়ে আমি বাসাতে চলে আসলাম। আসার পরে এর পরবর্তীতে আবার ভালোভাবে পরীক্ষাটা দিয়ে আসলাম, সুস্থ মানুষ একদম পুরা। বাসাতে আসলাম, প্রচন্ড শীত। পরের দিন এরকম করতে করতে লাস্ট পর্যায়ে 6টা পরীক্ষা হয়। শেষের পরীক্ষার দিন আমার পরীক্ষা, এয়ার চেঞ্জ পরীক্ষা শেষ হওয়ার পরে লাস্ট দিন বাসায় চলে আসলাম। আসার পরে শুয়ে আছি আমি, ঘুমিয়ে। আমার পাশে হাজবেন্ড ছিল, মানে যে কোনো একটা টেনশনে দুজনের মধ্যে কাজ করছে, মানে ওর মনের কথাগুলো বলছে আর আমি সেগুলো শুনছি। কিন্তু আমার প্রচন্ড সেদিন মাথা ঘুরছিল। ঘোরার পরে আর দুজনের সাথে কথা বলতে একটু মন মালিন্য হয়েছে। পরে আমার হাজবেন্ড চলে গেছে, বাসাতে কেউ নেই, আমি একা ছিলাম সেদিন। শীতের মধ্যে কম্বল গায়ে দিয়ে শুয়ে আছি। ও তো চলে গেছে, যাবার আমি ঘুমিয়ে আছি। ঘুম থেকে ওটা হঠাৎ, ঘুমের 1 ঘন্টা পরে দেখছি যে আমার প্রচন্ড মাথা ঘুরছে। কিন্তু কেন মাথা ঘুরছে আমি বুঝতে পারছি না কিছু। বিয়ের কত বছর পরের ঘটনা এটা? বিয়ের 2 বছর পর। বিয়ের 2 বছর পরে। ওকে। তারপরে মাথার এত পরিমাণ ঘুরছে আমার, কিন্তু কেন ঘুরছে কিছুই বুঝতে পারছি না। তারপরে আমি উঠলাম। না, কিছু একটা ইন্টারাপ্ট করছিলেন আপনি, বলেন, সমস্যা নাই। আমাকে বলছে ও। আচ্ছা আচ্ছা। তারপরে ঘুম থেকে উঠে দাঁড়িয়েছে আর কি, মানে এত পরিমাণ মাথা ঘুরছে যে কিছুই বলতে পারছি না আমি। মানে উঠে দাঁড়িয়েছি, দাঁড়াবার পরে না মনে হচ্ছে আমার পুরা রুম, মানে অন্ধকার জোনাকি যেরকম ছুটে না ওইরকম ছুটছে। এরকম ছুটছে, প্রচন্ড মনে হচ্ছে চারদিকে। আমি কি ধরবো খুঁজে পাচ্ছি না। এভাবে একটা টিভি টলি ছিল, টলিটা ধরেছি, নিচের দিকে তাকিয়েছি। পরে তাকিয়ে দেখি কি, মানে রক্ত পুরা স্রোত ভেসে গেছে। কিন্তু ওটা বুঝতে পারিনি আমি যে রক্ত কোথা থেকে পড়েছে, মানে শরীর দিয়ে আর কি, আপনার শরীর থেকে পড়েছে। আচ্ছা, আমি বুঝতে পারি। কিন্তু ওই রক্তটা দেখে মাথা ঘুরে আরো ঘুরছে প্রচন্ড। তখন আবার নাক দিয়ে এবং মুখ দিয়ে, নাক মুখ দিয়ে একটানা ব্লাড, ওই ব্লাডটা থামছে না। আর আমি বমি করছি, ওই রক্ত উঠে আসছে আর শরীর পুরো এরকম ভাসতে ভাসতে পুরো ফ্লোরটা ভেসে গেছে। ফ্লোরটা মানে আমি যে রুমে বসে আছি ওই রুম থেকে নিচ দিয়ে ভেসে একদম ফ্লোরে চলে গেল এরকম। কিন্তু তখন আমার মানে তখন একটু টেনশন, মানে ফোন কোথায়, আমি কাউকে যে ডাকবো ওই সেন্সটা আমার, মানে কি করবো, আশপাশে সবাইকে ডাকছি, কাউকে কোনো রেসপন্স পাচ্ছি না, ভরা শীত। তখন হাত পায়ে এরকম থরথর করে আমি কাঁপছে, মানে শরীর থেকে রক্তটা পড়ে যায়, তখন একটু কেমন লাগে। মানে এই ঠোঁটগুলো মনে হচ্ছিল যে ঝিনঝিন ঝিনঝিন এরকম করছে আমার চোখগুলো। তখন ফোনটা হাতে নিয়েছি, ফোন হাতে নিয়ে আমার হাজবেন্ডকে এত পরিমাণ কল দিয়েছি, রিসিভ করেনি কেউ। বিপদ আসলে যা হয়, হয়তো কোনো কাজ ব্যস্ত ছিল, হ্যাঁ, সে রিসিভই করে না, ফোন রিসিভ করছে না। আমি আশপাশে ডাকছি, মামি শাশুড়ি ছিল, মামি একটু আসেন, ডাকছি, আবার যে যাচ্ছে তাকেই ডাকছি, ও মামি একটু হেল্প করেন, এরকম ডাকছি সবাইকে। এক পর্যায়ে ডাকতে ডাকতে দেখা যাচ্ছে তখন আর পারছি না, তখন আমি ওখানেই সেন্সলেস হয়ে পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে একদম মানে ফুপড়ি উঠছে, যেরকম সেন্সটা ঠিকই আছে কিন্তু এরকম ফুপড়ি উঠছে, ব্লাড বের হয়ে শুধু সাদা ফেনা বার আসছিল। আমি যখন ও আমাকে ফোন দিছে আমি দেখলাম যে ফোনটা 4বার উঠে আছে। তো আমি তখন কাজ করতেছি, দোকানে বসে কাজ করতেছি, করতে করতে ইতিমধ্যে আমার মামা মানে বাসায় নামাজ পড়ে ঢুকছে। আমার রুম আটকানো, ওকে আবার সবাই ফলো রাখে। তো রুমের দরজাটা এই রুমের যেই খুলছে এখন দেখে ব্লাড পুরো ফ্লোর দিয়ে ভেসে যাচ্ছে, মানে একটা গরু কাটলেও ওরকম ব্লাড নাই। তো যাওয়ার পর দৌড়, মামা ওখানে না ঢুকে দৌড় আমার দোকানের পর চলে গেছে। তো আমি ওরকম দেখে আমার ওরকম সম্পূর্ণ ফালাতে আমি দৌড় মারতে আসে, আমি দেখে মানে আমি ওখানে হ্যাং হয়ে গেছি, কি এটা, মানে আমি ধরে সামনে তাড়াতাড়ি ধরেছি, লোকজন আমাকে বলতে ধরিস না, মানে সারা জায়গায় ওদের দাঁড়াইছে, মানে দাঁড়ায় আলমারি ছিল, ওই আলমারিতে 2 হাতে ছাপ, মনে হচ্ছে কেউ যেন এসে মারিত হয়ে গেছে, এখানে গলার এখানে পুরা স্পট। আমি পুরা সেন্সলেস হয়ে গেছি, কি অবস্থা। ওরকম আমার মামা আসলো, মামা আসে কোলে করে অমনি নিয়ে আশপাশে সবার সেন্সটা হাসপাতালে, মানে সেন্সটা এরকম ছিল যে একদিকে তো আমি ওই ব্লু কালারের একটা ড্রেস পরেছিলাম, ওড়না পেঁচানো ছিল, তো ব্লু কালার তো রক্ত পড়ছে, তো সেখানে ব্লু রংটা তো উঠবেই, তো সেই রংটা এখানে ছাপ বসে গেছে, ধরে নিয়েছে আপনাকে কেউ জবাই করে ফেলেছে। এরকমও চিন্তা ভাবনা করছে কেউ, কারণ প্রথম সেন্সটা ওইরকম হয়েছে। তার পরবর্তীতে আবার কেউ চিন্তা করছে যে আমার হাজবেন্ড হয়তো আমাকে মেরে ঘরের মধ্যে রেখে গেছে, আশপাশের গ্রাম ছড়ায় গেছে, সবাই বলতেছে যে লোটাস মারছে। তো আমি বলছি আমি তো মারি নাই, আমি যেরকম নিয়ে যাই, নিয়ে যে মানে বাসার কেউ ওই ব্লাডটা যে ধুবে সেটা ধুচ্ছে না, অলরেডি মানে
প্রশাসনিক ফোন দিবে। তাই আমি বললাম কোথাও ফোন দেওয়ার দরকার নাই, মানে পুলিশকে জানা। তাই আমি বললাম কাউকে করার দরকার নাই, ও সেন্স নেই, একদম সেন্স নেই, ওকে অমনি কোলে করে নিয়ে মানে লাইফে তো এরকম মানে কখনো এরকম নিয়ে যে হসপিটালে নিয়ে গেলাম। তো ওই মুহূর্তে ব্লাডের গ্রুপ জানা নাই আমার ওর। দেখেন গল্পটা কোথায় ছিল, কোথায় এসে দাঁড়িয়েছে এবং কোথায় যাচ্ছে সেটাও আপনার জন্য অকল্পনীয়। শুধু একটাই কথা, ধৈর্য ধরে প্লিজ শেষ পর্যন্ত আপনারা শুনবেন। আমরা ছোট্ট একটা বিরতি নেবার আগে আপনাদেরকে আবারও বলছি, এই গল্পের খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও পার্ট যারা আজকে এখানে গেস্ট হিসেবে আছেন তাদেরকে আমরা উপস্থাপন করবো আমাদের ইউটিউব চ্যানেলে। আমার ইউটিউব চ্যানেলটিতে গেলে আপনি সেখানে তাদেরকে দেখতে পাবেন। তার আগে আপনাকে সাবস্ক্রাইব করতে হবে আমার ইউটিউবের ঠিকানায় www.youtube.com/RJKebriafm, RJKEBRIAFM। চ্যানেলটিতে গিয়ে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন মানে ঘন্টা বাটনটা অন করে নেবেন। আমি কিছুক্ষণের মধ্যে হয়তো ভিডিওটা আপলোড করব। ঠিক আছে, তো তারপরে কি হলো লোটাস? হসপিটালে নিয়ে গেলাম। তো একটা মানুষের শরীরে যখন মানে 0 পয়েন্ট আসে তখন তার অবস্থা কি হতে পারে। তো ডাক্তার বলতেছে ব্লাডের গ্রুপ বলেন। তো গ্রুপ তো আমার জানা নাই, পাশে ওর বাসারও কেউ নাই, শুধু আমি আমার মামারা। তো তখনও আমার বাসাতে জানানো হয়নি, মানে ওর সেন্স রয়েছে, ওভাবে সেন্স রয়েছে। আমি বলতে জানা তুমি কি তোমার ব্লাড গ্রুপ জানো? 3 বার বলছে হ্যাঁ বি পজিটিভ। যখন বলছে তখন সঙ্গে সঙ্গে ব্লাডের আর কোনো নাই। পরে নিয়ে ডাক্তার বলতেছে এই রোগীকে আমরা করতে পারবো না। মানে ডক্টর ওখানে, আমি তখন পাবনা সদরে ভর্তি ছিলাম, ওখান থেকে সরাসরি কোনো টেস্ট না করেই বলে ফেলছে ব্লাড ক্যান্সার। তার ব্লাড 3 ব্যাগ, যখন 2 ব্যাগ চলে গেছে শরীরে, ডাক্তার বলতে আরো 3 ব্যাগ দিতে হবে। তাই আমি বললাম আচ্ছা ব্লাডটা যে দিচ্ছেন আপনি পজিশনে দিচ্ছেন, কোথায় ব্লাডের শরীরে কিচ্ছু নাই, মানে রাজশাহী নিতে যেতে হয়েছিল, তো আপনি বাঁচবে না। তো আমি দেখতেছি ওর যেভাবে শরীর দিয়ে মুখ দিয়ে নাক দিয়ে ব্লাড আসতেছে, আমার তো ওইদিকে আমার পুরো সেন্স কাজ করতেছে না। তো তখন ওকে আমি বললাম, ডাক্তার বললেন ঠিক আছে আপনি ব্লাডই করেন। 2 ব্যাগ ব্লাড নিয়ে করে দিল, সঙ্গে বলে রাজশাহীতে নিয়ে যান। রাজশাহী নিয়ে গেলাম, রাজশাহী নিয়ে যায় বিভিন্ন রকমের টেস্ট। আমার তো তখন মাথা খেয়াল, আমার একটাই খেয়াল যে শুধু আমি ওকে বাঁচাবো, আমার কিচ্ছু দরকার নাই। ডাক্তার বলতেছে টেস্ট করান, দিচ্ছে। মানে এমন অবস্থাটা হয়েছে রাজশাহীতেও যে শুধু টেস্টের পর টেস্ট, মুখ দিয়ে ডক্টর এসে আমার সঙ্গে কথা বলছে, ডক্টরের মানে পায়ের উপরই মানে মুখ দিয়ে ব্লাড চলে আসছে, কিন্তু ডক্টর বলছে কিছু বুঝতে পারছে না কেন রোগটা আসছে। টেস্ট করতে করতে মানে আমার পুরো হাত আর হাত নেই, মানে এরকম পুরো ফুলে গেছে 2 হাতটা। আর আমি তো খাবার খাই না প্রায় অনেক দিন যাবত, স্যালাইনের উপরেই যাচ্ছে। তো আমি ডাক্তারকে বলতেছি আচ্ছা আপনারা যে এই টেস্ট দিচ্ছেন আমি সবই মানতেছি, কিন্তু আমার রোগীর তো কোনো রকম আমি পাচ্ছি না যে ওর ব্লাড উঠতেইছে। আপনারা এত মানে না হলে যে ডাক্তার আসছে প্রতিদিনে, না হলে ডাক্তার ঘুরে 100 থেকে 120 জন ঘুরবে, আসতে যাচ্ছে, আমার রোগীর কোনো আমি পাচ্ছি না। তো ডাক্তারের সঙ্গে এক মুখে আমার ঝামেলা লেগে গেল। তো আমার যে খালু শ্বশুর ছিল তাকে নিয়ে গেছিলাম, সে বললো ওটা তুমি চুপ থাকো। তো মাথা ঠান্ডা করে আমি বললাম মাথা ঠান্ডা আমার আসতেছে না। তখন ডাক্তার বলতেছে যে ওষুধ খান, যখনই ব্লাড উঠতেছে তখন ওষুধ দিচ্ছে, অ্যান্টিবায়োটিক ওষুধ দিচ্ছে, ইঞ্জেকশন দিচ্ছে। কিছু সময় বন্ধ থাকতেছে বলে ঠিক হয়ে যাবে। তো যাই হোক এক প্রকার ব্লাডটা একটু বন্ধ হলো। 7 দিনের মাথায় ওকে আমি নিয়ে পাবনা আসলাম। মানে ফিরে বাসাতে চলে আসছি, ওখানে মনে হয় 2 সপ্তাহ পর 2 সপ্তাহ পর আমি আবার ওকে রেখে গেছি। ও তখন একটু ভালো কথা বলতেছে, আবার কলেজে গেছি, আবার কলেজ থেকে আসছে জানার জন্য যে আমি ফর্ম ফিল আপ করতে পারবো কিনা, মানে এই ধরনের ইন্টার পরীক্ষা ফাইনাল। হ্যাঁ তখন তো আমি গিয়েছি, বাট মনে রেজাল্ট হয়েছে কিন্তু আমি সেখানে বলছে যে হ্যাঁ এগ্রিড পেয়েছি, মানে স্যার বলেছে। তো আনন্দ চলে আসছি, আমার কাজিন ছিল সাথে, খালাতো ভাই, ওর সঙ্গে বাসায় চলে আসার পরে আমার কলেজ ড্রেস পরাই আছে, মানে আমি তো অসুস্থ, হাঁটতে পারি না, রাজশাহী থেকে চলে আসছি, ওই বছর তো কলেজে গিয়েছিলাম, বাসাতে নিয়ে চলে আসলো আমাকে। তো আমাকে রুমে বসায় রাখছে, আমার তো প্রচন্ড জ্বর, গায়ে জ্বর, আমার গায়ে হচ্ছে আমার রেশ বের হয়েছিল এরকম ফুসকা। তো আমি ডাক্তার ফোন করলাম যে স্যার ওর তো এরকম গায়ে কি যেন বের হয়েছে, তো বলতো এটা হলো ওষুধের রিয়াকশন। তো আমি ওকে আবার দেখতে ঠিক পাবো যে ওর কখন কোন সিমটমটা শুরু হবে, মানে ঠিক পাই আমি। তো ও যখন কলেজ থেকে আসলো তো আমি দোকানে থেকে বাসায় ফিরলাম। আমার যে শালু ছিল ছোট ভাই, ও আবার আমাকে খুব হেল্প করছে। তো বলতেছে ভাইয়া আমি একটু বাইরে যাবো, তুমি ওটা যাও। তাই আমি ওকে দেখে আমার কেমন হলো, আমি বলতে জানো তোমার শরীর খারাপ লাগতো না, শরীর খারাপ লাগতেছে না। ও হয়তো চিন্তা করতেছে টাকা পয়সা। তাই আমি বলছি তোমার কোনো রোগ, তুমি কোনো সমস্যা হলে আমাকে বলবা, এইটা কোনো টেনশন করবা না। তো বলতেছে না। তা আমি ওকে রেখে আমার দোকানে আসছি, দোকান থেকে মোটরসাইকেলটা নিয়ে আমি একটু বাইরে গেছি। তখন আমার ফোন আসছে যে জানার অবস্থা খুব খারাপ। আমার কিসের মানে কি, আমার মোটরসাইকেল আমি জোরে আসতে বসে আমি তো বাইরে গিয়ে একটা জিনিস ইয়ে করছি কি যে
আমি যে ওরকম মানে আবার ওরকম একটা না ব্লাড তখন পরের বার আবার না আরো বেশি আসছে, কারণ 5 ব্যাগ ব্লাড নিয়েছি তখন তো শরীর অলরেডি ফুল ব্লাড আসছে, আমার প্রায় 18 পয়েন্টের উপরে ব্লাড আছে, আবার সমস্ত রক্তটাই ঝরে গেল, মানে তখন মুখ দিয়ে বেশি আসছে। কয় সপ্তাহের ব্যবধানে? এটা 2 সপ্তাহের ব্যবধানে আবারও হোল ব্লাডটা দিয়েছে সেখানে, নিয়ে আসলাম আবার ঢাকা সরাসরি, তখন সদর থেকে বলে ওখান থেকে দিয়েছে, বলছে ওরা আর গায়ে হাত দেয়নি, আমার সঙ্গে সঙ্গে আমি ঢাকা নিয়ে আসলাম, ঢাকা নিয়ে এসে ঢাকা মেডিকেল ঢাকা নিয়ে আসলাম, ওখান থেকে বাসা থেকে বের করে আবার 2 ব্যাগ ব্লাড 2 পাশে ঝুলাইলাম, ঝুলাই নিয়ে সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে আসলাম, ঢাকা মেডিকেলে ভর্তি করলাম, ভর্তি কিছুতেই নেয় না, ভর্তি নেবার পর বেড নাই আপনার ফ্লোরে, তো ফ্লোর নেবার পর আমি দেখতেছি অবস্থা খারাপ, ওনারা দেখতেছে, দেখে বলেছে সম্পূর্ণ জিনিস বের করেন, ওখানে কি কি দেখাচ্ছেন রাজশাহী বের করলাম, সব মেডিকেল রিপোর্ট বের করলাম, আপনি একটু মাইক্রোফোনে বলেন প্লিজ। মেডিকেলের রিপোর্ট বের করলাম, বের করার পর তো উনি বলতেছে এটা কোথায় কোথায় করছেন, ব্লাড দিবার সময় কি আপনারা ব্লাড চেক করছিলেন? আমি হ্যাঁ সব করা হয়েছে। তোর অবস্থা ভালো না, তাড়াতাড়ি ওনারা কি হাত দেখে ওনারা হলো করলো না, ইঞ্জেকশন কিচ্ছু দিল না, মানে হাতটা 2 হাতটা ফুলে না হলো 4 কেজি হয়েছে, ওর কানের থেকে শুরু করে এই মাথা থেকে শুরু করে পায়ের যতগুলো রগ আছে মানে সব শেষ, মানে ফুটা করতে করতে জায়গা নাই। তো ভর্তি করলাম, ভর্তি করার পর ওনারা ইঞ্জেকশনের মাধ্যমে ওষুধ দিল, 1000 পাওয়ার এরকম ওষুধ, একটা ইঞ্জেকশনের পাওয়ার 2500 3000, আবার যে ওষুধ দিচ্ছে ওষুধের পাওয়ারও এরকম। দেবার পর আমি বললাম এটাতে ক্ষতি হবে না, না সমস্যা নেই, আপনার হাতের অবস্থা ভালো না, কিছু খুঁজে পাবো না। তো দেবার পর ঢাকায় একই পরিস্থিতি, মানে দিন যাচ্ছে, আমার বিরক্ত হয়ে যাচ্ছে, আমার কেউ বলে না আসলে রোগটা কি না এখানে। তারপর আরো কাহিনী বলছে লাস্ট পর্যায়ে দেখা যাচ্ছে তখন কোনো রোগ ধরতেই পারে না, মানে সেখানে মানে রিপোর্টে আসে, হেপাটাইটিস রিপোর্ট আছে, ওখানে শুধু আসছে কি যে ব্লাডটা শরীর থেকে ঝরে যাচ্ছে, কিন্তু কেন ঝরে যাচ্ছে ওইটা ওঠে না, শুধু যাচ্ছে যে ব্লাডটা চলে যাচ্ছে। তো আমি ঢাকা মেডিকেলে ওকে নিয়ে করার পর যখন 4 দিন, তখন ঢাকা মেডিকেলে রাজশাহী মেডিকেলে ঢাকা মেডিকেলে আবার মানে ডাক্তারের এটা বেশি, মানে পর্যাপ্ত প্রতিদিন ওকে আসে একের পর টেস্ট দিয়ে যাচ্ছে, তখন আমার আর ভালো লাগছে না, বড় ডাক্তার আসে না। তো আমি বললাম যে স্যার আমার রোগীর তো কোনো রোগী ধরে পাচ্ছেন না, যার মতন যে আসতে টেস্ট দিচ্ছে আর ইঞ্জেকশন দিয়ে যাচ্ছে, মানে কি? তো ওখানকার যে অধ্যাপক ছিল, ডক্টর কি নাম ছিল, ডক্টর আবুল কালাম আজাদ ছিল, তো এক প্রকারের যে পপুলারের যে হলো ব্লাড করে, তো আমি ওনাকে বললাম ভাই আপনার কাছে একটা উপকার চাই, কাছে কি? তো বলতেছে আপনি তো অনেক করে আমায় করছেন, রিপোর্ট করাইছেন, তো আমি উপকারটা করতে পারি, এটা হচ্ছে আমাকে একটু স্যারের অ্যাড্রেসটা আমাকে দেন। কোথায়? তো বলতেছে উনি দিতে চাচ্ছে না, পাশে ওখানকার ডাক্তার আছে, উনি দেখে পরে আমাকে উনি ফাঁকে ডেকে নিয়ে গেল। তো উনি বলছে ভাই আপনি আমাদের এখানে অনেক টাকা হলো রিপোর্ট করাইছেন, আমি চাচ্ছি না আপনার এত টাকা নষ্ট হোক। তো বললো আপনার ধানমন্ডি যান, এই সাথে যান, ওই পপুলারে যান, পপুলারে যে 4 তলায় দেখবেন আপনি বসেন। মেডিকেল থেকে রিলিজ দেয়নি আমাদেরকে, তো আরেকটা কাহিনী কি রিলিজ দেবে না। এই যে ডাক্তারকে খোঁজ করতেছেন, এনার খোঁজ করতেছিলেন কি কারণে আপনারা? এই জন্যই করতেছিলাম, উনি আসতেছে মানে উনি ঠিকভাবে দেখতেছে না, 3 দিন না দেখছে, 3 দিন যাবত উনি আসে, ছুটি চলে গেছে, বৃহস্পতিবার গেছে, শুক্র শনি ডক্টর তো আসে না, বড় ডাক্তার তো উনি আসে না, ওনাকে পাওয়া যায় সেটা পপুলারে, উনি ওখানে বসে। একটা মেয়ে আসছে, মানে হয়তো ইন্টারভিউ করছে, যাই হোক, ও মেয়েটা আমাকে বলছে কি তুমি কি কোনো পিল খেয়েছো? আমি বলছি না। কবিরাজ ওষুধ খেয়েছো? মানে লাস্ট ফিনিশিং এসে বলে। আমি বললাম যে না, আমি কখনো কোনো কবিরাজ ওষুধ খাইনি, বা এগুলো আমি বিশ্বাসও করি না, আমি কবিরাজ বিশ্বাস করি না, এটা সত্য কথা যেটা, আমি বলছি এগুলো আমি বিশ্বাস করি না। তখন সে বললো আচ্ছা ঠিক আছে, মানে কোনো কেন চলে গেছে। সে আবার বলে আলট্রা করো, আলট্রা অলরেডি 3 বার করছি, কোনো কিছুই না, আবার পরে ওকে আমি রাখলাম, রেখে তো আমি আমার ছোট ভাই যেটি ছিল ওর খালাতো ভাই, তো ওকে নিয়ে বুদ্ধি করছি যে কি করা যায়, এখন তো কোনো উপায় নাই, আর যত রাখবো অলরেডি আমার ঢাকা মেডিকেলে অনেক টাকা করে ফেলছে, তো আমি এখানে রাখলে দেখছি আরো ক্ষতি হয়ে যাবে। তো গেলাম ওখানে, যে তো বলে দিবে না, তাই বললাম দেখুন আমার রোগী আমার রোগী মরে যাক, আমি বনসই করবো এখানে, আমি ইন্ডিয়া নিয়ে যাব, তাও দিবে না। তার 1 ঘন্টা পর আমি আবার গেছি, যাওয়ার পর তুমি বলছো আমাকে দিতে হবে, আমার রোগীর আপনারা কোনো রোগ ধরতে পারতেছেন না ঢাকা মেডিকেলে। হ্যাঁ, তো এক প্রকার আমার সাথে ওখানে অনেক কথাবার্তা, আমি বললাম, উনি বলতে সিস্টেম কিনে নিয়ে আসেন, তাই আমি বললাম আচ্ছা সিস্টেম নিয়ে আসতেছি। সিস্টেম নিয়ে এসে ছিল যে এখানে যাবার পরে যে রোগীর যদি কোনো মানে খারাপ অবস্থা হয়, তার জন্য মেডিকেল কোনো দায়ী থাকবে না, ঢাকা মেডিকেল কোনো দায়ী নেই, হ্যাঁ থাকবে না, একথা বলেছে তারা ওখানে। কিন্তু তবুও তো রিলিজ দেবে না, তাদের কথা যেন মুখ দিয়ে ব্লাড আসতেছে, কোনো রিলিজ দেবে না, তারা বলেছে সিচুয়েশন ভালো না হওয়া পর্যন্ত রিলিজ দেবে না। তারপর আমি গেলাম, দিল করে নিয়ে ওই মুহূর্তেই, মানে 3টার সময় আমাকে ছাড়ছে,
5টার সময় যে পপুলারের যে মানুষটা এসে আমাদের রিপোর্ট নিত, উনি কি বললাম ভাই আমাকে হেল্প করেন, একটু রিপোর্ট দিয়ে দেন, একটা সিরিয়াল দিয়ে দেন। তো ভাই সিরিয়াল যান, আপনি যান, 41 নম্বর সিরিয়াল আছে। গেলাম, সঙ্গে সঙ্গে গিয়ে রিলিজ করে নিয়ে যে ওখানে গেলাম, যে তো সবচেয়ে আগে আমাকে ডাক দিল। 2টা রোগীর পর দেখার পর তো উনি দেখে বলছে কি তোমরা মেডিকেল থেকে চলে আসলা কেন? তো আমি বললাম স্যার আমার রোগীর তো কোনো আমি পাচ্ছি না স্যার, আপনার ওখানে নাই, আমার রোগী কেমরে হয়ে যাচ্ছে, আর শুধু রিপোর্ট দেখো যে দেখো রোগ ধরা না পড়লে তোমাকে তো টেস্ট দিবেন, তারপর স্যার একটা লিমিট থাকতে হবে, আনলিমিটে গেলে তো হবে না। তো বলতেছে আচ্ছা ঠিক আছে আসছো ভালো। তো উনি এবার এন্ডোস্কোপি দিল, এন্ডোস্কোপি দিল না এন্ডোস্কোপি উনি দেয়নি, তো না উনি দিছিলেন এন্ডোস্কোপি করার টেস্ট, আমার এক্স্যাক্টলি মেডিকেল টার্ম দরকার নেই। তো দেওয়ার পর আমি বললাম আচ্ছা স্যার ঠিক আছে। তো উনি প্রথমে টেস্ট করলো এই নাকের এখানে বলছে এই রক্তটা ওই দিক দিয়ে শরীর দিয়ে পড়তেছে। আমি বললাম স্যার আমার মনে আছে, আমি বললাম স্যার বেয়াদবি মাপ নেবেন, ঠিক আছে বলো। আমি বললাম স্যার আমার মনের ভিতর বলতেছে আপনি যে রোগটা বলতেন এটা না। তো কাছে তুমি তো ডাক্তার, তাহলে তুমি কি করবে? ডক্টরের একটা সেন্স ছিল কি যে আমার ব্রেনে কোনো মানে নার্ভটা হবে কোনো একটা কিছু হয়েছে, হ্যাঁ এরকম, এই জন্য রক্তটা আসছে, ডক্টরের এই চিন্তাটা ছিল। তো যখন আমি বললাম তো বলতেছে তুমি কি মনে করো? আমি বললাম স্যার আপনি একটু কাইন্ডলি একটু ভালোভাবে দেখলে ভালো হবে। তো নাকের জন্য তো নাক সারা যদি ফেটে যায় তাহলে তো ব্লাড মুখ দিয়ে যায়, শরীর দিয়েও পড়বে না, বা শুধু আর যদি বুঙি হয় তার সঙ্গে খাবার চলে আসবে, শুধু ব্লাডই আসে। তো বলতেছে আমাকে তখন বলতে তাহলে এক কাজ করো, আমি এগুলো ওষুধগুলো দিলাম তুমি নাও। তো ওষুধ নিয়ে যাবার পর শুধু ওষুধ খাচ্ছে, তার 1 মাস যাবার পর ওর সিমটম শুরু। ও যখনই বলছে আমার নাক থেকে গন্ধ আসতেছে তখন আমি বুঝেছি মনে আর রেহাই নাই, আবার ব্লাড আসতেছে। হ্যাঁ আবার ব্লাড আসা শুরু বুঝি করছে। ফোন দিলাম, স্যার বলল ওষুধ খাওয়াই দাও। ডক্টরের মেডিসিন খাবার পরে 1 মাস যাবত আমি ফুল ভালো ছিলাম, তো মেয়ের কথা একদম পুরোই সুস্থ। মানে কিসের জন্য ভালো ছিল এটা বলি, ওকে যেসব পাওয়ারে ইনজেকশন পুশ করা হতো আর যেসব ওষুধ দিছিল, আর একটা ইনজেকশন দিছিল, ওই ইনজেকশনটা যখন আমাকে বলতো যখন বুঙিয়ে আসবে ইনজেকশনটা ভেঙে পানির মধ্যে গুলে কুলি করে ফালাই দিবা। তো 1 মাস যাবার পর তো আমি শান্তি থাকতাম না, ব্যবসা করি স্বাধীন, ওকে নিয়ে টেনশন করতাম যে কখন কি হয় না হয়। তো 1 মাস যখন ফোন দিলাম স্যার এরকম তো মুখ দিয়ে ব্লাড আসছে, তো বলছে তুমি ঢাকা নিয়ে আসো। তো ঢাকায় নিয়ে আসো বললাম স্যার তাহলে কি করবো? তো বলে ওষুধটা খাওয়াও, 1 সপ্তাহ পর নিয়ে আসো। তার মানে 1 সপ্তাহ দূরে থাক, 2 দিনও যায়নি, আবার শরীর দিয়ে ওই রকম ব্লাড ভেসে মুখ দিয়ে আবারও একই অবস্থা। সদরে আবার নিয়ে গেলাম, সদরে নিয়ে যে আবার ব্লাড পুশ করে নিয়ে অ্যাম্বুলেন্স ভাড়া করে আবার ঢাকা আসলাম। ঢাকা আসার পর স্যারকে বললাম, স্যার আবার ওষুধ লিখে দিয়ে আবার করলো। তো তখন আবার আম্মা ছিল ঢাকাতে, আমার আম্মু ছিল আর কি তখন। তো বলতিছে যে আর আমি কাউকে দেখাবো না, ঢাকার শহরে কত জায়গা আছে দেখুন, ওনার সঙ্গে হাঁটতেছি। মিডনোভা থেকে শুরু করে এমন কোনো বড় জায়গায় আমি যাইনি। মিডনোভায় গেলাম, এমন ডাক্তার যে মনে হয় তাকে যদি মারতে পারতাম। ওনার ভিজিট 1200 টাকা। মানে উনি যে ডাক্তার, মানে একটা রুগীকে একটা কথা বললে কিন্তু একটা রুগী কিন্তু এমনিতে ভালো হয়ে যায়। তো আমার শাশুড়িও আছে, আমার সঙ্গে আরো কয়েকটা পেশেন্টও আছে। তো 2টা পেশেন্ট বের হয়ে গেলে, একটা পেশেন্ট আমার সঙ্গে রয়েছে। তো বলতেছে আপনার কাগজপাতি বের করেন। আমি বের করলাম, উনি বললো যে এগুলো টেস্ট করে নিয়ে আসেন। টেস্ট করে আমাকে জিজ্ঞেস করতেছে যে আপনার মেয়ের অন্য কোনো সমস্যা না, মানে একটা ফালতু একটা কথা বললো। তো আমি শুধু বললাম আপনার ডাক্তার না তো, তার ওষুধ লেখার দরকার নাই, এই পন্থী এখন ভিজিট আমি বেরিয়ে যাচ্ছি। মানে ওখানেও মানে ডাক্তারের সঙ্গে সিনক্রেট হয়েছে আর কি। বের করে নিয়ে চলে আসলাম। তো পাশে যে পেশেন্ট ছিল আসলে তো আপনার ডাক্তার না, কারোর সামনে, কারো মার সামনে, কোনো হাজবেন্ডের সামনে কোনো বাপের নাম উল্টা কথা কি বলে। তো বাড়া আসলাম, তো আমার শাশুড়ি বলছে আজকে আমার মেয়ের অসুখ ধরানো পর্যন্ত আমি এখান থেকে লড়বো না। ওকে যদি আমি মনে করেন সেদিনকে যদি আমি ওকে না দেখাতাম আজকে হয়তো আমার সাথে থাকতো না। সেক্ষেত্রে আমার হাজবেন্ড আমার আম্মুর বিরুদ্ধে গিয়েছিল। সেক্ষেত্রে মানে আমার আম্মু বলেছিল যে আমার মেয়ের রোগ একটা আছে বিদায় আমার মেয়ের ব্লাডটা পড়ে। আম্মুর কথা ছিল এটা। আর ও বলছে আমি এখানে দেখাবো না, মানে ওর চিন্তা ছিল কি একেবারে টেস্ট করছে আর আমার অবস্থা কোন খারাপ হয়ে গেছে, মানে ও চাচ্ছে না কিছু অবস্থা। তো আমি দেখতেছি আসলে কতটা খারাপ, দেখে আজ কি হয়। পয়েন্ট নামে আসছে আপনার 4 পয়েন্ট, আর 2 পয়েন্টে চলে আসলো মারা যেত সেদিন। মানে সেটার মধ্যে মানে প্লাজমাটা ছিল যে মানে ওইটার পয়েন্টটা চলে আসছে। আল্লাহর রহমত ছিল যে তখন ওর যে বাবা, ওর বাবার এক ফ্রেন্ডের সঙ্গে দেখা হয় রাস্তায় দেখা হয়। ওনার আবার ভাই আর মা মারা যায়, এই অসুখে মারা যায়। তে বলতেছে কি হয়েছে, কদিন ঘুরতেছ কিছু বলো। ওর বাবা তাকে বলে নাই। বাবা মানে কোন বাবা? ওর যে বর্তমান। আচ্ছা। তো আমার শাশুড়ি বলতেছে ভাই এরকম ব্যাপার, আমি মেয়েকে বাঁচাতে পারতেছি না। তো বলতেছে একটা কার্ড দিল,
এই কার্ড নিয়ে আপনারা হসপিটালে যান। তো গেলাম, তো স্যারের ওখানে গেলাম, ডক্টর ইউনুস স্যারের কাছে গেলাম। উনি যে বলতেছে, রাত বাজে তখন 10:30, তো সম্পূর্ণ রিপোর্ট নিয়ে ঢুকে গেলাম। উনি দেখে বলতেছে আপনারা কোথায় এত রিপোর্ট করাইছেন। মানে স্যার একবার জিনিস এই রিপোর্টগুলো নিয়ে এইভাবে ফেলে দিছে, যে ওর যে মূল রোগটা এটাই ধরতে পারেনি, এত টেস্ট কেন করাইছে। আমি আবার ওই জিনিসটা তুলে আবার তুললাম হাতে করে। তবে স্যার কিছু মনে বলছে, তোমার এই অসুখটা একটা গোল চিহ্ন দিয়ে দিল, এই অসুখটা এখানে ঢুকে আছে। তো আমাকে বলতেছে তোমরা এই পর্যন্ত কত টাকা খরচ করছো। তো আমি স্যারকে বললাম, স্যার ওই রিপোর্ট দেখে স্যার বুঝে ফেলছে। তো স্যার বলতেছে আমি একটা কথা বলবো, আমার এখানে যদি ভর্তি হও তো প্রথমে তোমার লাগবে 2.5 লাখ টাকা। আমি তো আসলে নিরুপায়, আমি এই পর্যন্ত 3 টার্ম হয়েছে, এই পর্যন্ত অনেক প্রচুর টাকা চলে গেছে। তো স্যার বলতেছে আচ্ছা ঠিক আছে, তো এক প্রকারের কথা বলে আমি ব্যাক আসছি। তো আমাকে স্যার শুধু একটা কথা বললো, তুমি এখান থেকে বাড়াবা, এই রুগীর যদি কোনো রকম সমস্যা হয় পরবর্তী এখানে আসবে, তোমাকে ভর্তিও নিব না এবং ঢাকা পিজিতেও তোমার ভর্তি হবে না। কারণ স্যার হচ্ছে ঢাকা পিজির, তখন এই কথাটা শুনে আমার মাথা ভিতরে একটু ঘুরন দিল, নিশ্চয়ের ভিতরে কিছু একটা আছে। তো বাইরে যাই আমি শাশুড়িকে বললাম, মা দরকার নাই, যা আছে আছে, চলেন ভিতরে ঢুকলাম। তো আমাকে 3টা টেস্ট দিল, 3টা টেস্ট করলাম, করার পর তো মনে বললো এই টেস্ট লাগবে একদিন টাইম, আপনি রাত 10:30 আবার আসবেন। গেলাম, যেদিন রিপোর্টটা দিয়েছে, বাট যেদিন রিপোর্টটা দেবে সেদিন মানে আমার আম্মু তো মানে কান্নাকাটি করছে রিপোর্ট, মানে ভয় আম্মু, মানে ওর আম্মা কখনো দেখেন এরকম ব্লাড হয়। তো সেদিন আমি আল্লাহকে দোয়া করব আমার সামনে যেন কখনো এটা না হয়। তো রিপোর্টটা যদি নিতে যাব ঠিক রাতের বেলা, মানে বিকাল বেলার দিকে মানে নিয়ে এসে আমি কেবল বসাইছি, অটোমেটিক মাথাটাতে ঘুরে পড়ে গেছে, পড়ে যায় ব্লাড উঠে গেছে। আর আম্মা ওটা দেখে কান্না শুরু করেছে, মানে অনেক নার্ভাস। তাহলে মা আপনি চুপ করেন, কিচ্ছু হবে না আপনার মেয়ে, আমি আছি। সঙ্গে সঙ্গে ব্যাগের থেকে ইঞ্জেকশনটা বের করলাম, বের করে কুলে করে মাথায় পানি দিয়ে বসালাম। তো মা বললাম, মা আপনি কোনো করেন না, ঠিক আছে চলেন যাই। গেলাম ওনাকে, যে তো মনে মনে যেটা বলছি তো সেটাই সেদিন ডাক্তার বলতেছে আপনারা আর একটা দিন যদি ওয়েট করতেন। ডক্টর বলছে যে মানে প্রথমে আমাকে ডেকেছিল ভিতরে, মানে রিপোর্ট দেওয়ার আগে কিছু বলেনি। ডক্টর আমাকে বলছে তুমি কি পারিবারিকভাবে কোনো টেনশন ফিল করো? আমি বলেছি না। তো বলেছে তুমি মানে শ্বশুরবাড়ি থেকে তোমার হাজবেন্ড হয়তো বা জানে না যে তোমাকে কি শ্বশুরবাড়ির সবাইকে টর্চারিং করে? আমি বলেছি না, কখনোই না। তো বলেছে সত্যি কথা বলছো তো? আমাকে হ্যাঁ। কথা তুমি টেনশন করো? মানে আমি টেনশন করি না। তখন হ্যাঁ তুমি টেনশন করো, ভিতরে তোমার ব্লাডটা উঠে। ডক্টর আমাকে বোঝাচ্ছে আর কি। আমি বলছি না, আমি তো কোনো টেনশন করি না। তো বলছে হ্যাঁ তুমি টেনশন করো। তারপর আমার বলছে যে তখন রিপোর্টটা দেবে ফাইনালি। আমি বলছি তুমি বাইরে যাও। তো পরে আমি বাইরে চলে আসলাম, আমার হাজবেন্ড আমার সঙ্গে ছিল। রিপোর্টটা আমি প্রিয় শ্রোতা আপনাদেরকে একটু পরে শোনাবো। আপনারা যেটা গেস করছেন ক্যান্সার কিনা, বা আমি শুধু একটা ওয়ার্ডই আপনাদেরকে বলি না, দিস ইজ নট ক্যান্সার, বাকিটুকু হচ্ছে আপনারা গেস করেন না। আমরা শুধু একটা কথা আপনাদেরকে বলি আজকের এই অনুষ্ঠানে, যে আমাদের উই আর গিফটেড ফ্রম আল্লাহ, আমাদের লাইফটা গিফটেড, এবং আমরা অনেক লাকি যে আমরা মানুষ হিসেবে দুনিয়াতে এসেছি, আশরাফুল মখলুকাত। এবং নো ডাউট, কোনো সন্দেহ নাই, আমাদের এই জীবন যে যিনি চালাচ্ছেন তিনি আমাদেরকে একসময় এই দুনিয়া থেকে নিয়েও যাবেন। খুব সার্টেন পিরিয়ডের জন্য আমরা আসি এই দুনিয়াতেই। দেখবেন কত রকমের অভিজ্ঞতা জন্মের পর থেকে, হাসি কান্না, ফ্যামিলিগত, সামাজিক, রাষ্ট্রীয়, হাজার রকমের অভিজ্ঞতার মধ্য দিয়ে আমাদের যেতে হয়। কখনো সুখ, কখনো দুঃখ, জীবিকার তাগিদে ছুটে চলা। এই যে এরা যে আজকে গল্পটা বলতে এসছে, এদের জীবনটা, বিশেষ করে আমি যে মেয়েটার গল্প আজকে এখানে প্রচার করছি, জান্নাত, ওর ধরেন যে পরিবারেও বড় হয়েছে, আসল বাবা যিনি তার সান্নিধ্য পাননি, কিন্তু তারপরও সৎ বাবা যিনি ছিলেন তিনি যথেষ্ট রকম সাহায্য সহযোগিতা করেছেন ওকে বড় করার ক্ষেত্রে। কিন্তু ওর ভেতর থেকে এক ধরনের প্রচন্ড রকমের আকাঙ্ক্ষা ছিল যে ওর বাবা, আসল বাবা যিনি হতেন, তাহলে হয়তো এই কমপ্লেনিং এর জায়গাটা এতটা শক্তিশালী হতো না। তো যাই হোক, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে ওর সুন্দর একটা সংসার হলো, এবং সংসারে দেখেন ওর জীবনে ও যেটা বলছিল যে আমি যে বয়সে আসলে মানুষের প্রেম করার কথা, ভালোবাসার কথা, সেই বয়সে আমার বিয়ে হয়ে গেছে, আমি বুঝিনি আসলে কি। এবং ওর জীবন, ওর হাজবেন্ডই হচ্ছে হলো ওর লাভিং কেয়ার বা যেটাই বলি না কেন, সেই মানুষটাকে নিয়ে সংসার শুরু হলো। এবং হঠাৎ করেই দানবের মতো কোনো একটা ঘটনা ওর জীবনে, কোনো একটা অসুস্থতা, এবং যেটা নিয়ে ওদের জীবন যুদ্ধ শুরু হয়েছে। আমরা সেই গল্পের এই জায়গাটাতে আমরা আছি, এবং আমি আপনাদেরকে বারবারই বলছি আজকে যে কোনো বাকি আপনি অনুমান করেন না যে পরের বাকি গিয়ে গল্পটা কোথায় দাঁড়াবে। কজ এরপরে আমি যখন আরেকটা বিরতিতে যাব তখন আপনি চিন্তা করতে পারবেন না যে ফিলিংসের মধ্যে আপনি আছেন সেই ফিলিংস থেকে ওই ফিলিংসটা আর কত ভয়াবহ বা অন্য রকমের একটা ফিল। ছোট একটা বিরতি নেবার আগে আমি আবারও বলছি, আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও আমি আপলোড করবো আমার এই চ্যানেলটিতে, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এক্সপেরিমেন্টাল দুটোই বলতে পারি। আমি দেখতে চাই যে বাংলাদেশের মানুষ
কতটা কেয়ারফুল যারা রেডিও অনুষ্ঠান শোনেন এই জায়গাটাতে। ভিডিওটা আপনাদের দেখতে হলে এই চ্যানেলটিতে আসতে হবে www.youtube.com/RJ Kibriya FM। আমি আবারও বলছি RJ KEBRIA FM। চ্যানেলটি আছে কিবরিয়া RJ নামে। আপনি এখনই গিয়ে আগে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন রাখুন। আর ভিডিওটার কথা আমি বারবার বলছি, ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। কেন বলছি একটু পরে এসে বলবো, এবং যখনই ওখানে পোস্ট করা হবে তখনই আপনারা বুঝতে পারবেন যে আমি কেন বলেছি। ঠিক আছে, তো রিপোর্টের প্রসঙ্গে আমরা ছিলাম। হ্যাঁ, রিপোর্টটার জন্য গেলাম, ভিতরে আমাকে ডাক দিল, আমার শাশুড়ি তখন ভিতরে ছিল, তো আমাকে ডাক দিল, ওকে বাইরে রেখে ভিতরে ঢুকলাম। তো ডক্টর বলতেছে যে একটা কথা বলবো। আমি বলছি কি বলেন। প্রথমত বলতেছে যে তুমি কোনোদিন বাবা হতে পারবে না, সন্তানের মুখ কোনোদিন দেখতে পারবে না। তো আমি কথাটা শুনে বলতেছি স্যার মানে বুঝলাম না। তো বলতেছে ওর যে অসুখটা হয়েছে, ও কখনো মানে রাগ করেও কথা বলবে না বা কোনো কষ্ট দিবে না। মানে তখন আমার মনের ভিতরে আলাদা একটা মানে চলে আসতেছে যে আমি কি শুনতেছি। আমার শাশুড়ি কাঁদতেছে, অনেক কাঁদতেছে। তো আমি ভিতরে ঢুকে আমার চোখ ধরে পানি চলে আসছে কথা শুনে। তো আমি বলতেছি স্যার তার মানে ওর কোনো বড় কোনো সমস্যা, ঠিক আছে, তুমি ধৈর্য হারাবে না, আল্লাহ হয়তো ভালো করবে। তো বলতেছে স্যার কি সমস্যা বলেন আমাকে। তো বলছে ওর যে অসুখটা হয়েছে, এই অসুখটা কোনোদিনও ভালো হবে না। ও যতদিন বেঁচে থাকবে ততদিন এই বিলাট দিয়ে বেঁচে থাকতে হবে। আর যদি কখনো কষ্ট তো দিবাই না, কখনো চিন্তা করতে দিবে না। যদি চিন্তা করো কখনো, তা যে কোনো মুহূর্তে আর যে কোনো স্মৃতিশোনও খারাপ হয়ে যেতে পারে। তো যার যদি আর একটা কথা, তুমি হাজবেন্ড তোমার শাশুড়ির সঙ্গে সবসময় নাও থাকতে পারে। তো তুমি যখন দেখবে বমি করতেছে, ব্লাড উঠতেছে, এই ব্লাডটা যেন ঠেকে না যায়, বুকে আটকে না যায়। এটা আটকে গেলে কিন্তু ও বাঁচবে না। ওই কথা শুনে আমি বসলাম, আমি গা ঘামতেছে। তখন আমি স্যার বলতেছে তুমি বসো ওখানে। বসার পর আমি অনেকক্ষণ ঝিম ধরে থাকে, বললাম নিজে উঠে এসে আমার মাথাটা লেগে দিয়ে বলতেছে অনেক ছোট গেলে এরকম আঘাত পাবা, এটা আঘাত কিছু না, আল্লাহকে দোয়া করো। তো ডাক্তার বুঝাই টুঝে আমাকে বলার পর আমি মাকে অনেকেই করলো, মা টেনশন করেন না, আল্লাহ উপরে আল্লাহ আছে, নিশ্চয় বাঁচায় রাখবে। আসলাম, আমাকে ডেকেছে ডক্টর, মানে বলেছে যে এটা পেশেন্ট যে ওর এটা জানা প্রয়োজন, কারণ ও তো সংগ্রাম করবে সারাটা জীবন, তো ওকে ডাকেন। তো আব্বু বলছে না না, ওর ডাকার প্রয়োজন নেই। আব্বু বলেছে না, ও ছোট মানুষ, ও ডাকার প্রয়োজন নেই। তো কারণ বলছে যে ঠিক আছে আমি যাই, দেখি কি বলে ফাইনালি ডক্টর। পরে ডক্টর আমাকে ডেকেছে। তো ডাকার পরে বলছে, উনি মা বলে আমাকে বলছে যে মা শোনো, তুমি তো কখনো মানে আমি কিসে পড়ি এসব জিজ্ঞেস করছে, তুমি কিসে পড়ো, তুমি বললাম। তো বলছে টেনশন করবা না, আল্লাহ ভরসা, আল্লাহ আছেন। আমি তো বলছি স্যার আমার কি হয়েছে এটা একটু আমি জানতে চাচ্ছি। তো ডক্টর আমাকে বললো যে বোঝালো আর কি, আগে বোঝানোর পরে বলছে যে তুমি টেনশন করো না, তোমার রক্তের মানে মানুষের কয়েকটা কণিকা থাকে রক্তের, তোমার হচ্ছে 2টি কণিকার মানে পুরোই সেক্টরই বন্ধ হয়ে গেছে। মানে মানুষের একটা মেন কণিকা থাকে ফ্যাক্টর 9, এটাই বন্ধ হয়ে গেছে তোমার। মানে তখন মানে আমি একটু টেনশনে ছিলাম, বাট তখন মানে চিন্তা করলাম যে কণিকা ব্লক হয়েছে, এটার মানে কি বোঝাচ্ছে। পরে আমি ডক্টর মানে জানতে চাচ্ছি যে স্যার আমাকে একটু যদি এটার ডিটেলস একটু বলতেন তাহলে আমি বুঝতে পারতাম। আমি তাই বলেছি। তো ডক্টর আমাকে বলছে যে ভেঙে ভেঙে বোঝাচ্ছে যেটা কেন হয়, কি জন্য হয়, সবকিছুই বোঝাচ্ছে। তারপরে বললাম যে নাম কি ছিল? ডক্টর ইউনুস স্যার। ডক্টর ইউনুস, হ্যাঁ। কোথায় বসেন উনি? উনি যে ঢাকা গ্রিন ভিউ ক্লিনিক। ওকে, এখনো বসেন? হ্যাঁ, উনি ঢাকা আজকেও বসছে। ওকে, হ্যাঁ বলেন। তারপর তো যে ম্যামকে বলেছি আমি কি ভালো হতে পারবো কখনো, মানে এটা হচ্ছে যখন আমি ইন্টারে ছিলাম তখনকার কথা। আমি বলেছি যদি আল্লাহ যদি সহায় থাকে তাহলে তুমি নিশ্চয়ই হতে পারো, এটা বলেছি। এভরিথিং ক্যান হ্যাপেন। ইয়েস। তখন চিন্তা করলাম যে ডক্টর তো আমি বলেনি যে আমার ক্যান্সার হয়েছে, আমি কখনো ভালো হবো না, এটা তো বলেনি। ডক্টর আমাকে বলেছে যে হ্যাঁ আমি ভালো হবো। আমার আম্মু তো এত পরিমাণ চিৎকার করছে মনে হচ্ছে মরে গেছি, কিন্তু আমি সেখানে শক্ত হয়ে আছি যে আমার কিছুই হয়নি। আমার হাজবেন্ড কাঁদছে, আমার আম্মু কান্না করছে, সবাই কান্না করছে, বাট আমি স্ট্রং হয়ে আছি। মানে আমার একটা জিনিস কি, আমি কখনো ভেঙে পড়ি নাই, আমি খালি চিন্তা করছি যে আমি যদি ভেঙে পড়ি আমার আম্মু মনে 2 মিনিটও বাঁচবে না, এটা চিন্তাটা করছি। তবু শক্ত হয়ে আছি যে তার সঙ্গে কথা বলছি ডক্টরের সঙ্গে। তাই আমি তাকে বলছি যে আমি কিভাবে বাঁচবো, আমাকে এই সলিউশনটা দেন, ইজিলি বলছি। তো ডক্টর আমি যেটা কিন্তু বলেছিলাম আপনাদেরকে একটু আগে যে ইট ইজ নট ক্যান্সার হলেও এখানে একটা সার্ভাইভ করার একটা ব্যাপার থাকে, কিন্তু ওকে যে অসুখটার কথা বলছে ডাক্তার, এইখানে আসলে কোনো সলিউশন নাই। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, বাট ইট ইজ নট দ্য এন্ড অফ দ্য স্টোরি। আমরা আরো সামনের দিকে আগাবো। হ্যাঁ বলেন। তারপর তখন ডক্টর আমাকে বলছে যে তুমি প্রতি মাসে মাসে তোমাকে মানে ইনজেকশন যদি তুমি নাও তাহলে তুমি ভালো হতে পারো, আর যদি ব্লাড নাও সেক্ষেত্রে ভালো হতে পারো, এরকম তুমি ভালো থাকবে। হ্যাঁ, গ্যারান্টি দিতে পারছেন ডক্টর। কারণ আমি ওখানে থাকাকালীন একটা মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তো আমার মতোই, বাট ও চোখের সামনেই জানটাও শেষ হয়ে গেছে। কি জন্য শেষ হয়েছে? ওর নিয়মিত ব্লাড ইনজেকশন পড়েনি,
যার জন্য মানে শেষ প্রান্তে এসে ও জানটা শেষ হয়ে গেছে। ডক্টর বলেছে আমাকে যে আমার এই রোগটা নাকি জন্ম থেকে, মানে জেনেটিক। হ্যাঁ, কিন্তু আমার মায়ের ছিল না, আমার বাবার ছিল না, তার কোনো পরিবার আমি কাউকে খুঁজে পাইনি, হয়তো 14 পুরুষের মধ্যে কারো এই রোগটাও কাউকে খুঁজে পাইনি। তো ডক্টর বলছে এই রোগটা সাধারণত ছেলেদের হয়ে থাকে, কিন্তু সেখানে তুমি মেয়ে, এই জন্য একটু ক্রিটিক্যাল বেশি, কিন্তু যত্ন থাকো তাহলে ঠিক হয়ে যেতে পারে। ডক্টর কথা মেনে নিলাম আমি, যে না ডক্টর যেহেতু আশ্বাস দিয়েছে ভালো হতে পারি, তাহলে আমি ভালো হতে পারি, সেই আশ্বাসই বেঁচে আছে এখনো। কান্নাকাটি করবো, আমি বের হয়ে আসলাম। আমার শাশুড়ি অনেক রকম বুঝালো, বাবা দেখো আমরা কখনো এটা জানতাম না। তাই আমি বললাম মা এটা আসলে আমারও হতে পারতো বা আমার বোনেরও হতে পারতো, এটা নিয়ে আমি কোনো করতেছি না। তো বাসায় গেলাম, আমার আম্মাকে জড়ায় ধরে অনেক কান্নাকাটি করলাম, জীবনে কারো কোনো ক্ষতি করি নাই, তো আমার লাইফে এরকম কেন হইলো? তো বলতেছে বাবা টেনশন করো না, আল্লাহ উপর আল্লাহ আছে, সবকিছু আল্লাহ তার হাতেই। তো প্রতি মাসে যখন সমস্যা হয়, যখন ব্লাডটা শুকায় যায়, তখন দেখা যায় ওর নাক দিয়ে গন্ধ আসে, মুখে গন্ধ পায়, পচা গন্ধ পাচ্ছি। তো আমি তখন বলি যে নিশ্চয়ই তোমার একটা সমস্যা হয়ে গেছে। ও বলে না, হয়নি আমার। সবাই তো চায়, সব স্ত্রী চায় যে হাজব্যান্ড কষ্ট যাতে না থাকে। তো আমি তো বুঝতেছি ওর কি অবস্থা। ডাক্তার যে সময় বলছে 2 মাস 1 মাস পর পর ব্লাড নিতে। ধরুন আমার যে ব্যবসা খুব লাকি ব্যবসা আমার, তো এক প্রকার করতে করতে যখন প্রতি মাসে ব্লাড নিতে হয়, প্রতি মাসে ব্লাডের অনেক টাকা ব্লাড নিতে হয়। ঢাকায় আসি, ঢাকা থাকার জায়গা নাই, ঢাকায় থাকার জায়গা নাই। তোর আব্বু ছিল তখন, ওর আম্মু ছিল, তো তখন দেখা যাচ্ছে আসতাম, আসে 1 সপ্তাহ ব্লাড নিয়ে আবার চলে যেতাম। তখন আমি ইন্টার এক্সামটা দিব, মানে এত অসুস্থ অবস্থায় আমার ইন্টার যে পরীক্ষা দেবো ফর্ম ফিল আপ সবই করেছি, বাট আমাকে কেউ পরীক্ষা দিতে দেবে না। মানে ওখানকার পরীক্ষার সেন্টারে যেতে আমার পরীক্ষা শুরু হবে তার আগের দিন আমি কন্ট্যাক্ট করেছি স্যারদের কাছে, স্যারা বলেছে না তোমার জন্য আমি আরো যে মানে সেন্টারে পরীক্ষা দেবে যারা, তাদেরকে আমি অসুবিধা করতে পারি না। তাদের কথা এটাও ঠিক আছে স্যারটা, যে আমার মুখ দিয়ে ব্লাড উঠবে, বাকি যারা এক্সাম দিচ্ছে তারা ভয় পেয়ে যাবে, মানে আমার জন্য তাদের রেজাল্টও খারাপ হবে। আচ্ছা, মানে ডক্টরের চিন্তা, মানে ডক্টর তো বলেছে যখন তখন উঠতে পারে, ওই চিন্তাধারা আমার স্যাররা বলেছে যে পরীক্ষা দিতে দেবেই না। আচ্ছা, তারপর সেক্ষেত্রে আমি বলছি স্যার আমি কথা দিচ্ছি যে আমি এখানে কোনো কিছু করবো না, আমার যদি খারাপ লাগে আমি সেক্ষেত্রে বাইরে চলে যাবো, কিন্তু আমাকে পরীক্ষা দেওয়ার সুযোগটা দিয়ে দিন। পরে স্যার আমার কথার মতো ঠিক আছে, তুমি যখন ভরসা দিচ্ছ আমি তোমার কথা পরীক্ষা দিতে দিব। তখন আমার সেন্টার পড়ছে যেখানে, ওখানে আমার মানে শ্বশুরবাড়ির পরিবার থেকে কেউ পরীক্ষা দিতে দেবে না, আমার আম্মু বলেছে দেবে না পরীক্ষা দিতে, আমি তবুও বলছি আমি এটার পরীক্ষা দিবই এই অবস্থাতে। তখন আমার হাতে ক্যালেন্ডার পড়ানো ছিল। আচ্ছা, ওই অবস্থাতে আমি পরীক্ষা দিতে গিয়েছি, মানে সেক্ষেত্রে আমার হাজব্যান্ড বলেছে যে নিচে একজন থাকবে, তুমি উপরে পরীক্ষা দিবা, কিন্তু ভিতরে তো কাউকে অ্যালাউ করে না। তবু আমি পরীক্ষা দেওয়া শেষে চলে আসছি। তখন আমি এই কথাটা এই জন্য বলছি যে ওর সিচুয়েশন হয়, বাই চান্স কেউ দেখতে বুঝতে পারবে না, যদি ওখানে যদি পড়ে যায়, রাইট, মানে দেখার মতন কেউ বুঝতেই পারবে না, স্যারও পারবে না। তো আমি ওই জন্য নিষেধ করছিলাম তোমার পরীক্ষা দেওয়ার দরকার না, যদি তুমি দাও তাহলে নিচে একজন থাকবে, তুমি যে পরীক্ষা দিবা। রাইট। তো তারপর ওটা করো, ওখান থেকে শেষ করার পর আমি ঢাকাতেই করলাম। তো ডাক্তার কাছ থেকে আসলাম, তো ডাক্তার তখন বলতেছে যে, আমি তখন বলছি স্যার তাহলে আমি এখন কি করবো, আমি এখানে যদি ভর্তি করি 2.5 লাখ টাকা লাগবে স্যার, এই মুহূর্তে তো আমার কাছে অত টাকা নাই স্যার। তো বলছে তাহলে কি করবা সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তো আমি বাসা থেকে প্রতিদিন আসতাম আর যেতাম, মানে তখন আমি বের হয়ে যেতে বলছি, তখন স্যার ডাক দিল। তো গেলাম, তো বলতেছে দেখো তোমার এটা দেখে আমার ভালো লাগছে, বিধায় আমি তোমাকে ফের ডাক দিলাম। তো আমি স্যার বলেন, তো তোমাকে একটা সহযোগিতা করতে পারে আমি কি, তোমার যদি এখানে বাসা থাকে তাহলে প্রতিদিন তুমি বাসা থেকে এসে ব্লাড নিয়ে যেতে হবে, যদি পারো তাহলে এটা করতে পারি। তো বললাম স্যার তাহলে কত টাকা লাগবে? তো বল 1.5 লাখ টাকা লাগবে। তাহলে আচ্ছা ঠিক আছে। 1.5 লাখ টাকা কিসের হিসাব? এটা মানে শুধুমাত্র ব্লাড নিব যে আমি 1 মাসে, ওই 1 মাসের মানে ইয়েটা দিছি, মানে ব্লাড আর ইনজেকশন, ওই মাসটা শুধু ওই ব্লাডটা নিতে এটা কি সারা জীবনই ভাবে নিতে হবে? দিয়ে আসা হচ্ছে। প্রথম মাসে বলতে তখন অবস্থাটা খুবই খারাপ ছিল আমার, ওই সময়টা রিকভারি মানে হলো ঠিক রাখার জন্য কন্টিনিউ, মানে চিকিৎসা চলে নাই, ভুল চিকিৎসা চলছে, ভুল চিকিৎসা চলছে। তখন স্যার বললো এরকম আপনার চিকিৎসা তো হয়নি, এখন থেকে শুরু করবেন, শুরু করা হবে, তারপর যতদিন বেঁচে থাকবে ততদিনে নিতে হবে। এরকম চলতে থাকতে একটা সময় নিজেদের আশা আকাঙ্ক্ষা থাকে একটা বাচ্চা। আমি একটা জিনিস একটু জানতে চাই লোটাস, আপনি থাকতেন তখন পাবনাতে আপনার সবকিছু ছিল, বিজনেস বলেন, চাকরি বলেন, সবকিছু। তো তার মানে তখন কি করলেন, মানে ওয়াইফের কারণে ঢাকায় শিফট হয়ে গেলেন? হ্যাঁ, ওর জন্য ওর ডাক্তার বলে দিল ওকে জার্নি করা যাবে না। তো আমি তো পাবনায় রাখছি। তোর আম্মু দেখতেছে আমার মেয়ের জন্য, ওর আম্মু ওকে এতটাই ভালোবাসতো যা কল্প করা যেত না। আর আমার শাশুড়ি ছিল মাটির মতন একটা মানুষ ছিল, ওরকম মানুষ
হবে না। তো আমাকে বলতেছে বাবা আমি পাবনাতে শিফট নেবো। আমি কেন, কি হয়েছে? বলতেছে যে ও তো এরকম জার্নি করতে, আমি মেয়েকে দেখতেও পারবো না, আমি মেয়েকে দেখাশোনার লোকও ইয়ে থাকবে না, আমার আম্মা থাকে না, আম্মা অফিসে থাকে, আমি চাকরি ব্যবসার কাজে বাইরে বাইরে থাকি। তাই বললাম মা আচ্ছা ঠিক আছে ভালো, আপনি চলে আসেন। তো শিফট নিল পাবনাতে। নেবার পর ঠিক 2 মাসের মাথায় আমার শাশুড়ি একটু অসুস্থ হওয়ার পর তো বলতেছিল লোটাস আমাকে খুব ভালোবাসতো, মানে রাস্তায় বের হতে মানে হাঁটতে বের হয়েছে। তো আমাকে আমি এবার খাসির গোশ পছন্দ করি। তো আমার শাশুড়ি আমাকে ফোন দিয়ে বলতেছে যে লোটাস খাসির গোশ ওখানে আছে, মোড়ের পর আসছে। আমি না মা নাই এখানে। তো আমি মোটরসাইকেল তুই হাঁটতে একটু হাঁটতে বের হয়েছি। তো আমার শাশুড়ি আর শ্বশুর দুজন হাঁটতে বেড়াইছে আর গোশ কিনবে গিয়েছে। ফোন দিয়েছে আম্মু, আমার সাথে কথা হয়েছে 2 মিনিট আগে। তো আমাকে বলতেছে বাবা তুমি মিথ্যা কথা বললা কেন? আমি কই মা আমি মিথ্যা কথা বলি নাই। কচ্ছে এখানে খাসি 2টা জবাই করছে। তাই আমি বলছি না ওইটা হলো প্রোগ্রামের খাসি। তো বাবা কিছু মনে করো না, তোকে কথা বলছি। তাই বলে হাঁটা ধরতে তোর যে ভাই ছিল মালয়েশিয়ার বাইরে ছিল, তো ওর ভাই মেয়ে দেখতে গেছে ওর ভাইয়ের জন্য। তো মেয়ে দেখে আস্তে আস্তে ফিরতে আমাকে একটু ফোন দিয়েছে যে বাবা তুমি কই? বাবা বলতো না আব্বু করতো। তো একটু জান্নাতে নিয়ে আসো, জান্নাতকে আমি দেখবো। আম্মু বলছে কি মা গো আমি 5টা বছর শাড়ি পরি না আম্মুর চোখে, কারণ আম্মুর সঙ্গে তো দেখা হয়নি বিয়ের পরে, আম্মু চলে গেছে। আম্মু আমাকে বলতেছে যে আব্বুস তুমি মানে অনেকদিন আমার শাড়ি, সেই বিয়েতে দেখছিল আমাকে শাড়ি পরা। আম্মু তখন বলছিল যে আব্বু তুমি কোথায় আসো, আমাকে বলছে। আমি কি আম্মু আমি তো ননদের বাসাতে আসছি। তো আম্মু বলছে ঠিক আছে আব্বু চলে আসো। আর শোনো আম্মু আমাকে ফোনে বলছে শোনো তুমি কিন্তু আসার সময় শাড়ি পরবা, তোমার আলমারি ভর্তি এত শাড়ি দিছে যে তুমি পরোই না, সারাক্ষণ কি সব পরে থাকো, তুমি একটু শাড়ি পরে আসো। আমি আচ্ছা আম্মু আমি শাড়ি পরে আসবো। তো আম্মু আমাকে মানে ইনভাইট করেছে। এই বেশি দূরে না বাসা, এটা আমার বাসা, আর মানে এটা বিশ্ব রোড, ওইটা পার হলে আম্মুর বাসা, এরকম। আমি 3 দিন আম্মুর কাছে যাই না, 3টা দিন হয়ে গেছে আম্মুর কাছে যাই না। সুস্থ মানুষ আম্মু, মানে আগের দিন আমাকে বলেছে যে আব্বু আমার শরীর মানে ডায়াবেটিস নীল হয়ে যায় আর কি, এরকম। এত গ্রাহ্য করি নাই। ওই দিন আম্মু আমাকে বলছে শাড়ি পরে আসি। আমি আচ্ছা আম্মু শাড়ি পরে আসবো। ননদের বাসা থেকে ঘুরে আসছি শুক্রবারের দিন। আসার পরে সন্ধ্যা হয়ে গেছে। আমার ছোট বোনটা ছিল ওখানে থাকার পরে, তো ওর বাসা টিচার আসছে, ওকে পড়াচ্ছে, আমি আসি। আব্বু বলছে, আমার আব্বু যে উনি বলছে খুব সুন্দর লাগছে তোমাকে, ওর ছবি তুলে রাখো। আব্বু বের হয়ে গেছে তখনই সন্ধ্যার। ওইখানে যাওয়ার পরে আমার ছোট পিচ্চি ভাইটা ফোন দিচ্ছে যে আপু তুমি কোথায়? আমি বললাম কি হয়েছে? তখন বলছে যে আম্মু হসপিটালে। মানে আমি তখন মানে আমার সেন্সের কাজ করি, আমার মতো সহজে হসপিটালে যাওয়ার মানুষ না। তখন আমি রাস্তাতে দৌড়াচ্ছি যে আম্মু হসপিটালে মানে কি বোঝাচ্ছে? আমি তো হসপিটালে গেছি, মানে রাস্তার জন্য ফোরাচ্ছি না, মানে হসপিটালে আম্মু কথা বললাম, আম্মু বলছে আমি চলে আসছি। এটা এখন বলছে আম্মু হসপিটালে, মানে হসপিটালে আমি দাঁড়াইছি সবে, মানে আম্মুর হাতটা ধরছি, আম্মুর হাত এতটা ঠান্ডা হয়ে গেছে, নরম পুরো ঠান্ডা হয়ে গেছে আম্মুর হাত। তো আমি কথা বলে না, আম্মু কোনো নাক দিয়ে শুধু ফুপড়ে উঠতেছে, কথা বলে না। পরে আমি বাইরে আসছি, ডক্টর বলছে যে আমার আম্মু নাকি অনেকক্ষণ আগে মারা গেছে। মানে আমি পুরো হ্যাং হয়ে গেছে যে 10টা মিনিট আগে আম্মুর সাথে কথা বললাম, আম্মু বলছে আব্বু তুমি চলে আসো তাড়াতাড়ি, আর এখন বলছে আম্মু মারা গেছে। কি ধর এটা কি সহ্য করা যায়? যে মানে ওইটা আমি জাস্ট সহ্যই করতে পারি না যে আমি এইমাত্র কথা বললাম, আম্মু আমার সুস্থ মানুষ রাস্তা দিয়ে আসছে বলছে যে মারা গেছে। আমি ওকে বলতেছি আপনার যে অসুখের কথা আমি জেনেছি, আমি প্রথমে আসলে এই বিষয়টা জানতামই না। আপনি একটু পজ নেন, আমি চাই আপনি মেন্টালি কিছুক্ষণ রিল্যাক্স থাকেন। আর প্রিয় শ্রোতা, আমি বারবারই আপনাদেরকে একটা কথা বলেছি, আজকের অনুষ্ঠানের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, আসলে ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট বলছি, ভিডিওটা আমি যখন দিব তখন বুঝতে পারবেন। গল্পের আরও একটা গুরুত্বপূর্ণ পার্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হচ্ছে রাত 1টার পরে। এতক্ষণ আপনি যে ফিলের মধ্যে ছিলেন না, প্রত্যেকটা বিরতিতে ডিফারেন্ট একটা ফিল। এখন যে ঘটনাটা ঘটবে সেটা ভয়ানক রকমের ঘটনা, এবং এটা আমি একটু আগে থেকেই টাচ দিয়ে নিলাম। আপনারা সবাই একটু রেডি হন। আমি একটু ছোট্ট বিরতির পর ফিরে এসে আপনাদেরকে সেই গল্পে নিয়ে যাব। আপনাদের সবাইকে আরো একবার মনে করিয়ে দিচ্ছি, আপনারা শুনছেন প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। আর আমি আবারও মনে করিয়ে দিচ্ছি, যেখানে গেলে ভিডিওটা দেখতে পাবেন www.youtube.com/RJKibriya.FM, RJKEBRIA.FM চ্যানেলটিতে গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে আগে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে নেবেন। এবং আমি বারবারই ভিডিওর কথা বলছি, কেন বলছি সেটাও একটা বিশেষ কারণ আছে। যেখানে ছিলাম এরকম একটা ঘটনা ঘটলো, আমার মনে হয় লোটাস আপনার কাছে যাই আবার। তারপর কি হলো? এরকম একটা ঘটনার পরে আমার শাশুড়িও মারা গেলেন। শাশুড়ি মারা যাওয়ার পর তখন তো মানে ওর এন্ড থেকে ওর না থাকলো বাবা, না থাকলো মা,
এবং শরীরের মধ্যে এত ভয়ানক রকম একটা তার উপরে হচ্ছে আমার বাবা, যে বর্তমান বাবা, তো উনি হচ্ছে সব কর্ম ছেড়ে দিয়েছে। ছোট ভাই বোন গুলো নিয়ে আমার কাছে রেখেছে। হ্যাঁ, ওখানেই থাকতো, আপনার কাছেই থাকতো ভাই বোন গুলো। হ্যাঁ, আমার কাছে রেখেছে। শাশুড়ি মারা যাবার তো আমাকে ফোন দিয়ে বলছিল যে বাবা তুমি আমার ছেলে মেয়েগুলো আছে তুমি দেখে রেখো, ওদের ভাই বোন মানে আমার বোন, আমি কখনো তাদের অন্য চোখে দেখতাম না। বা আমার পরিবার, আমরা জানতাম যে আমাদের বাচ্চা কখনোই হবে না, চিন্তা করছিলাম যে এটাই আমার বাচ্চা। আমার ছোট্ট ভাই আছে 10 বছরের ভাই, চিন্তা করছি তো ওকে মানুষ করি আমি, ওইটাই আমার বাচ্চা, এটা চিন্তা করছি। আমার তো ও তো কিছু 10 বছর, তো ওকে যদি মানুষ করি আমি ওই মায়েরটা ভুলে যাবো এদেরকে মানুষ করতে। তখন আপনি পাবনাতে, রাইট? তারপর তো ওকে বললাম, ও আমাকে বলতো যে তুমি টেনশন করো, আল্লাহ একদিন না একদিন বাচ্চা দেবে। তুমি আচ্ছা আল্লাহ ভরসা, তাতে কোনো সমস্যা নেই। তারপর একটা ছেলের মনের ভিতরে, একটা মেয়ের মনের ভিতরে জাগে, বাচ্চার একটা আশঙ্কা জাগে। তো করার পর আমি জানতে বলছি জানা এর বাবু দেখি আমার ভাইয়ের একটা ছেলে আছে, তা আমি দেখে বলতাম, তো বলছে আল্লাহ একদিন দিবেই। তারপরেও মানে ওইবার আমার অবস্থাটা এমন হয়েছিল যে আমি আম্মু মারা যাওয়ার পর 2 মাস আমি ব্লাড নিছিলাম না, আমার অবস্থাটা খুবই খারাপ হয়েছিল। পরে ও তখন ব্যবসার কাজে ওখানে ছিল, আসতে পারছিল না। আমার বাবা ছিল আমার সাথে, আমার যে ছোট বোনটা আসছে ও ছিল, আর আমি ছিলাম ঢাকাতে ওই স্যারের ওখানে ক্লিনিকে আসছি। মানে ওই ব্লাডটা না নেওয়ার কারণে আমার অবস্থাটা এতটা খারাপ হয়েছিল যে যখন আমাদের যে মেরুদণ্ডতে এখানে হচ্ছে ইঞ্জেকশনটা দেয় এরকম বড়, ওই ফ্যাক্টর 9 যেটাকে বলে, ওইটা দেয়। দেওয়ার পরে আমার অবস্থাটা এতটা খারাপ হয়ে গেছে যে ওই দিন আমি আর কোনো রেসপন্স মানে ছিল না আমার। মানে ডাক্তার বলছিল, আমি যেটুকু শুনলাম, আমি তখন ছিলাম না, আমার শ্বশুর আমাকে জানায় নাই, তো মানে এক প্রকার ছিলই না। লাস্টে কি একটা ইনজেকশন বলে মারলে লাস্টে মানে আইদার সারভাইভ করবে অর শেষ। হ্যাঁ, তো ডাক্তার বারবার বলছে যে কি করব, ওর হাজবেন্ড কোথায়। তো আমার শ্বশুর আমাকে, আমি একবার ফোন দিছি, ওনার কণ্ঠ শুনে আমি কেমন যেন মনে হচ্ছে, আমার মনে হচ্ছে জাগতেছি। সেদিন যে কাজই করতেছি একটা ভালো কাজে গেছি, সে কাজটা ছুটে গেছে। কোনো ট্রিট মানে ওই ব্লাড নিচ্ছি, ইনজেকশন দিচ্ছে, ওই সময়টা মানে এরকম অবস্থাটা হয়ে গেছে। মানে আমার একটা এত বড় একটা কাজে গেছি, সে কাজটা ছুটে গেছে। আমার মনের ভিতরে কেমন লাগতো, আমার ভিতর থেকে মনে হচ্ছে, অনুভব করছে আমার কোনো মনে হয় কাছের জিনিস হেঁটে যাচ্ছে। তো আমি তখন ফোন দিলাম, ফোন দিয়ে কাছে না বাবু তোমার কিছু হয়নি। পরে আবার ফোন দিলাম, কাছে তুমি এত বারবার ফোন দিচ্ছ কেন? আমি ফোন দিচ্ছি, আমার কেমন লাগছে, খটকা ডাকতেছে। আমি ঢাকা আসবো নাকি বললাম এখনই টিকিট কাটবো। তো বলছে না বাবা আসতে হবে না। আমার মনটাকে বলছে তোর অবস্থা খুব খারাপ। তো ছোট বোন যে সঙ্গে ছিল, তো ওর কান্না তখন শুনছি, তখন আমি বলছি হয়তো অনেকটা কিছু হয়ে গেছে। তো তাও আমাকে বলতেছে না আসতে হবে না। তো আমি তারপরে টিকিট কাটার জন্য অলরেডি চলে গেছি। তো পরে আমাকে বলছে না এখন ঠিক আছে। আমি সত্যি করবেন কি হয়েছে, ডাক্তার সাথে ফোন দেন। তো ডাক্তার বলতেছে আপনি ওনার হাজবেন্ড? আমি জি। তো ওনার তো এরকম অবস্থা, ওনাকে ইঞ্জেকশন দিব কি দিব না। তো আমি বলছি দেখেন, উপরে আল্লাহ যদি রাখে আমার পর থাকে তা ভালো, তাহলেও থাকবে ইনশাল্লাহ, বেঁচে থাকবে। তখন আমার কোনো সেন্স নেই, মানে পুরো চেঞ্জ নাই, প্রেশার লো হয়ে গেছে, একবার নর্মাল ব্লাডের নর্মাল আসছে। তখন ডাক্তার সম্পূর্ণ ডাক্তার পিছে শ্রম দিচ্ছে। তো বলতেছে আপনি কি লাগবে সিগনেচার করার জন্য। তো আমি বললাম আমাকে দরকার নাই, শ্বশুর ওনাকে করেন। তো উনি তো কান্নাকাটি করে করতেছে, আমি কান্নাকাটি করেন না, আমাকে ডাকেন নাই। এখন মনে হচ্ছে আমার রাগ হচ্ছে, ভিতরে চরম টেনশন হচ্ছে, আমার ব্যবসা কিচ্ছু ভালো লাগতেছে না, বাসাতেও জানায়নি। তো ডাক্তার বলতেছে ডক্টর সাহেব আপনার ইঞ্জেকশনে মারলে হয় বাঁচবে না হয় মরবে, যে কোনো একটা, কি বলেন আপনি? তাই বললাম আচ্ছা ওনার থেকে বংশটা নেন, নিয়ে আপনি করেন। আমার বিশ্বাস আছে যে আল্লাহ হয়তো এতটা নিষ্ঠুর হবে না। তো ইঞ্জেকশন মারার পর ওর সেন্স ফিরছে। ইঞ্জেকশন দেওয়ার পরে মানে 3 ঘন্টা পর, যে মানে তখন বলতে আমার জাস্ট হাত লড়ছিল এরকম। তো সেন্সের পর দিবার পর তার মনে হয় আধা ঘন্টা পর আমাকে ডাক্তার ফোন দিয়েছে। তো বলছিল ওটা সাহেব আপনার ওয়াইফ হয়তো আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে, টেনশন নিয়েন না, আপনি যে ব্যবসা না কাজ করছেন কাজ করেন, আপনার আসার দরকার নাই। তেমন ডাক্তার সাহেব আপনি সাহস যদি দেন তাহলে আমি ঠিকভাবে থাকবো। তারপরও মনের ভিতরে মানে ছটফট কাজ করতেছে একটা। তো ওর সাথে আমাকে ডক্টর বলতেছে আপনি টেনশন ফিল করেন না, আমি ওর সঙ্গে কথা বলাই দিচ্ছি। তো ওর সঙ্গে যখন কথা বলাই দিল তখনকার মনে হলো যে না ও ঠিক আছে। মানে এমন একটা পরিস্থিতির শিকার ভিতর পড়ছিলাম, মানে কাছে না থাকলে আসলে ওই জিনিসটা বোঝা যেত না। এটা আসলে যে যার জীবনে ঘটেছে সেই অনুভব করতে পারবে, তার বাইরে কেউ অনুভব করতে পারবে না। আমরা একটু সামনের দিকে আগাই। তারপর কি হলো? তারপর করার পর ও সুস্থ হলো, সুস্থ হয়ে পাবনাতে নিয়ে যাওয়ার পর তো ওই মুহূর্তে জানি না যে বাচ্চা আসলে ওই মুহূর্তে ডক্টর এটুকু বলছিল ওখানে ছিলাম, বাট আমার পেটের সঙ্গে সঙ্গে বাবু হলো থাকবে না। মানে কি আপনারা আগে জানতেন? আমরা তাহলে ঘটনাটা আমার
বাচ্চা যে 3 মাসের পেটে ছিল, বাট এটা তো আমি জানতাম না, আমি তো লাভ ধাপ সবসময় পারি, বাট ওই ইঞ্জেকশনটা দিয়েছে তবুও কেউ জানি না যে পেটে বাচ্চা। কিন্তু ওই যে এখান থেকে চলে গেলাম না পাবনাতে যাবার পরে ওখানে গিয়ে দেখি যে পেটের মধ্যে না আমার কেমন একটু বল বল লাগে এরকম, আর মানে কেমন জানা লোকে বুঝতে পারি না। 3 মাস না জানার তো কোনো কারণ নেই, একটা সাইকেল তো আছে না, তাহলে মানে কিছুটাই মনে হয়নি ওর ভিতরে। ঠিক আছে, ও যখন একটা মেয়ের তো এমনিতে প্রতি মাসে যেটা ইয়া থাকে না, আমার ওইটা হতো না, কারণ আমার যে ইনজেকশনটা দিত না ওইটা বন্ধ রাখার জন্য দিত। আমার 5 মাস দেখা যাচ্ছে যে 8 মাস এটা যাতে মেনস্ট্রুয়েশনটা না হয় এটা বন্ধ করে দিত ডক্টর। আচ্ছা আচ্ছা, যাতে ব্লাডের ক্ষতিটা না, ব্লাডে যাতে না, কারণ আমার তো ব্লাড থাকে না, কারণ আপনি বুঝতে পারেন এই বিষয়টা আসলে কি হচ্ছে। তো তারপর জানলেন কিভাবে? তো ওর মাথা বলতেছে আমার মাথাটা ঘুরতেছে, পড়ে যাব, তো অটোমেটিক পড়ে গেছে। তো আমি সঙ্গে সঙ্গে মাথায় একটু পানি টানি দিয়ে মানে আমার গায়ে হিমোগ্লোবিনটা সব দিক থেকে কমে গেছে একদম। তো ডক্টর মানে আমার আত্মীয় আমি তাও বলি নাই কাউকে যে আমি কনসেপ্ট করছি, তাতে আমি শিওর ছিলাম না। তো আমি ওরা কেউ বিশ্বাস করে না। আমার শাশুড়ি আমার তো বলতো যে ভাওতামা করে, আশপাশের লোকজন বলতো কি এর সব অভিনয়, এগুলো কিছুই না, এরকম কথা। পরে আমি বাসাতে বেবি স্টিক নিয়ে টেস্ট করেছি, দেখেছি যে না আমি কনসেপ্ট করেছি পজিটিভ। ইয়েস, তখন আমার 3 মাস। এটা কি ইনজেকশনটা দেওয়ার আগে না পরে? না, পরে। মানে বাচ্চা থাকা অবস্থায় ইনজেকশনটা দিয়েছে। আচ্ছা, কিন্তু তখন তো পরে উনি কিছু বাচ্চাটা পেটে ছিল। তখন কি জানতেন আপনারা? না, তখন জানতাম না, কেউই জানতাম না, ডাক্তার নিজেও জানে না, ডাক্তার তো শিওর জানে যে মানে ব্লাড যখনই দিবা হবে সঙ্গে সঙ্গে বাচ্চা নষ্ট হয়ে যাবে। সেটা তো অন্য হিসাব, কিন্তু ডাক্তার তো জানার উচিত যে ডাক্তার বাচ্চা আছে পেটে। কল্পনা করতে পারেন উনি, মানে যখন আমি ঢাকা আবার পরবর্তী যখন পাঠাইছি যে তুমি ঢাকা এখনই যাও, ইমিডিয়েটলি যাও, তো আমার মানে যখনই শুনছি যে এই অবস্থা, আমার তখন মানে শুনলেন কার কাছ থেকে বাচ্চার ব্যাপারে? ওই তখন বলতেছে যে স্টিক দেখে বলছেন পজিটিভ, এটা পজিটিভ। তারপরে কনফার্ম করার জন্য গাইনি ডক্টরের পরামর্শ নিয়ে তো দেখার পরামর্শ করে ছাড়া কনফার্ম করা যায় না। তো আমি শোনার পর মানে আমার ভিতরে এতটা আনন্দ লাগতেছে, এত নীল লাগতেছে, বাসাকে তাও কাউকে বলি নাই। কিন্তু আল্লাহ কি করে, এই কথাটা শোনার পরে আমার আত্মীয়স্বজন, যেটা আমি আত্মীয়স্বজনের জায়গাটা যেতেই চাচ্ছি না, আমি আপনাদের ফাইটটাই রাখতে চাই। একটা যেটা হচ্ছে যে এটা কি আসলো মানে পজিটিভ আসলো, মানে ইনজেকশনটা দেওয়ার পরেও সেটা ঠিক ছিল। মানে আমি নিজেই মানে আশ্চর্য যে আল্লাহ কি করলো, আল্লাহ কি খেলা এটা। তো ওকে পাঠালাম তাড়াতাড়ি ডাক্তারের কাছে, তুমি যাও ওখানে যাও, টাকা দিয়ে যাও। তো ওখান থেকে ফোন দিলে বললো এখন টাকা লাগবে 1 লাখ। আমি ওখান থেকে টাকা পাঠালাম, পরে ও এসে সম্পূর্ণ বিষয়টাও জানে। তুমি বলো। হ্যাঁ, কি হলো তারপর হচ্ছে ওখান থেকে মানে ডক্টর বলেছিল যে আমি যখন হচ্ছে 6 মাস মানে বাচ্চা পেটে থাকা অবস্থায়, যে 6 মাস যখন হবে তখন হচ্ছে পেটে থাকা অবস্থায় যদি ইনজেকশনটা নেই, তাহলে ডক্টর বলেছিল যে যাতে বাচ্চারই রোগটা না হয়, মানে এটা যদি নিলে পারে হয়তো না হতে পারে, মানে এই রোগটা যাতে বাচ্চার ভিতরে না আসে সেজন্য এই ইনজেকশনটা 9টা নিতে বলেছিল, এটা 5টা ইনজেকশন। হ্যাঁ, তখন হচ্ছে আমি নিয়েছি, যেন আশাছিলাম হয়তো বা হবে না। তো ডক্টর বলেছে একটা কথা, যে মেয়ে যদি হতো তাহলে সেক্ষেত্রে মেয়ের কোনো সমস্যা হতো না। আচ্ছা, যদি ছেলে হয় তাহলে ছেলে হলেও হতে পারে, ডক্টর তাই বলেছিল। তবে সেক্ষেত্রে 5টা ইনজেকশন নিলাম। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন প্রিয় শ্রোতা, প্রথমে ডক্টর বলেছিল যে না বাচ্চা হওয়ার কোনো পসিবিলিটি নাই, বাট এখানে একটা কথা আছে, ডক্টরাল সায়েন্সে ফিক্সড বলে কোনো কিছু নাই, এনিথিং ক্যান হ্যাপেন, এটা আমি বিলিভ করি, কজ সৃষ্টিকর্তা সবকিছু পারেন। হ্যাঁ, বলেন তারপর। তখন হচ্ছে আমি ইনজেকশনটা নিলাম, কিন্তু ইনজেকশনটা দিতে হচ্ছে পিছন মেরুদণ্ডের মধ্যে, বন্যেরুতে। হ্যাঁ, ইয়েস, তখন ওখানে নিত। কিন্তু মানে একদিকে পেটে বাচ্চাটা, একদিকে ওটা নিতে কতটা কষ্ট হয়, এটা শুধু যে নেই সেটা সেই বলছে। যাই হোক, মানে কতটা যে কষ্ট, মানে একদিকে মনে হচ্ছিল যে আমার জানটা মনে হয় এখন বের হয়ে যাবে, আর একদিকে মনে হচ্ছিল আল্লাহ মানে বাচ্চাটা যদি কিছু হয়ে যায় তখন হয়তো আমি বাঁচবো কিনা জানি না, কিন্তু ও বেঁচে থাকে এরকম মনে হতো। কিন্তু আর একদিকে মনে হতো যে যদি রোগ হয় বাচ্চা তখন কি করব আমি, এরকম চিন্তাধারা সবকিছু ছিল। হ্যাঁ, ইনজেকশনটা নিলাম, নেওয়ার পরে কিছুদিন ওখানে হসপিটালে ছিলাম আর কি, একটু অসুস্থ ছিলাম তো তাই প্রতিদিন ট্রিটমেন্ট করতাম। তারপরে বাসাতে চলে গেলাম, পাবনাতে চলে গেছি। করতে করতে 7 মাস 8 মাস এভাবে আস্তে আস্তে বেড়ে ওঠে আর কি। তখন কিন্তু 8 মাস যখন হলো না, তখন পেটে বাচ্চা থাকা অবস্থা আমার মুখ দিয়ে ব্লাড চলে আসছে। আচ্ছা, মুখ দিয়ে আবার আগের মতো, মানে অতটা না। এটা কি শুধু ফ্যাক্টর 9ই বলতো নাকি রোগের নামটা পাওয়া গেল ততদিনে? হ্যাঁ, ততদিন রোগের নামটা পাওয়া গেছে, ক্রিসমাস ডিজিজ। হ্যাঁ, এটা রোগের নাম, ডক্টর বলেছে ক্রিসমাস ডিজিজ। এটা রেশিওটা কেমন, মানে কতজন লোকের মধ্যে এটা হয়, কি রকম? এটা সাধারণত মেয়েদের ক্ষেত্রে খুবই কম। আচ্ছা, বাংলাদেশে সম্ভবত 4 থেকে 5 জন ডক্টর বলেছে এরকম পাওয়া গেছে মেয়েদেরকে, ছেলেদের পাওয়া যায়। বাট ক্রিসমাস ডিজিজ কেন নাম, এটা ক্রিসমাস কেন নাম সেটা জিজ্ঞেস করেননি আপনারা? নিজেরা সার্চ করেন? মানে সার্চ করে বলতে আমি ডক্টর বললাম স্যার এটা কি এই নামই বলছে, এই অসুখটার নামই এটা বলেছে যে মানে এই রোগটার মানে শুধুমাত্র বইতে পাওয়া গেছে, মানে কিন্তু এটার কোনো সলিউশন
দিতে পারেনি। আচ্ছা ঠিক আছে, ওনারা যেটা শুনেছেন সেটাই বলেছেন। আমি নিজেও স্টাডি করে নিই বিষয়টার উপরে। যাই হোক, হ্যাঁ বলেন। তারপরে আমি চলে আসবে এরকম করতে করতে দেখা যাচ্ছে যে চলে আসছে 8 মাস, তখন মুখ দিয়ে ব্লাডটা চলে আসছে, তখন মানে একদিকে পেটের ব্যথা 8 মাসেই, তখনই আমার কয়েকদিন চলে গেল, কিন্তু একদিকে পানি শূন্যতা আমার শরীরে চলে আসছে অনেকটা। পরে সিজারিয়ান সময় তখন পাবনাতে মানে 5 থেকে 6-7টা ডাক্তারের পায়ে ধরছি আমি সিজার করানোর জন্য, কেউ আমার রিস্ক নেয়নি ওখানে। মানে একদিকে ওইদিকে মুখ দিয়ে ব্লাড আসছে, কয়েকদিন প্রচন্ড ব্যথা, বাচ্চার পেটে। ওই অবস্থায় সিজার করার কথা বলছেন তখন, মানে বাচ্চারা হার্টবিট সব কমে গেছে ভেতরে। আচ্ছা, যে কোনো ভাবে হোক মানে ওকে বের করে নিয়ে আসা সার্ভাইভ করাতে। তখন মানে ওখানকার কেউ রিস্ক নেবে না। কত বড় বড় গানি ডক্টরের কাছে গেছে, তারা বলছে না, যেহেতু আমার এই প্রবলেমটা আছে, আমার আসলে একটি কি কাটলে রক্ত বন্ধ হবে না। ওকে, শরীর কাটলে 4 ঘন্টা ধরে অপারেশন চালানো হয়েছে, ওখানে রক্ত বন্ধই হবে না, এজন্য কেউ রিস্ক নেয় না। ডক্টরের মানে কতবার গেছি এক এক ডক্টরের কাছে, বলে না তুমি ঢাকাতে চলে যাও। বাট ঢাকায় যদি আসি সেক্ষেত্রে যে মানে কি হতে পারে, একদিকে স্যারও নেই, স্যার আমেরিকাতে ছিল তখন, স্যার তো কোনো মানে ওটি করে না, স্যার তো হচ্ছে ব্লাড ক্যান্সার বিশেষজ্ঞ। বাচ্চা নেওয়াতে রাগ করেছে, কেন রাগ নিয়েছো? বলেছে যে তুমি একটা জীবন, তুমি চাইবে তোমার সন্তানের কোনো কষ্ট হোক বা সে রোগে ভুগুক, ডক্টর তো সেটা চাইবে না। তারপর কি হলো? তারপরে ওই অবস্থাতে আমি ওখানে গেলাম, মানে একদিকে পেটের প্রচন্ড ব্যথা, ডক্টরের দেখাচ্ছি ওখানে গানি ডক্টর, তারা বলেছে তুমি ঢাকায় চলে যাও সরাসরি। কিন্তু ওই সময় আমাকে কে দেখবে? আমি ঢাকাতে যদি আসি, এক বাবা ছাড়া কেউ নেই তো এখানে, আমার হাজবেন্ডের সেরকম অবস্থা নেই ঢাকাতে আসবে। তখনও মানে ডক্টর বললাম যে আন্টি প্লিজ মানে হেল্প মি। আন্টি বলছে না আমি পারবো না, বের করে দিল সেখান থেকে। ওখান থেকে তারপরে আবার আরেকটা ক্লিনিকে খোঁজ নিলাম, সেখানেও বলছে যে না করবে না। ওখান থেকে আরেকটা জায়গায় গেলাম, সেখানে বলছে যে তোমার যে অবস্থা, বাই চান্স তোমার যদি কিছু হয় তখন সেই রিস্কটা কে নেবে, আমাকে বোঝাও। ওখান থেকে ডক্টর বলেছে। তারপরেও কেউ যখন নাই নিল, তখন আরেকজন ছিল যে উনি অনেক সিনিয়র, ওনাকে বললাম যে ওনার পাটা পর্যন্ত আমি ধরছিলাম তখন, আচ্ছা দেখেন যে করেই হোক আমাকে একটু বাঁচান। ঢাকা যাওয়ার মতো আমি ঢাকাতে যেতে চাচ্ছি না, ঢাকাতে গেলে পরে আমার একদিকে ব্যয়বহুল খরচ, তার উপরে একটা লোক নিয়ে আমার দেখার, কে দেখবে আমাকে? তখন উনিও রাজি হয় না, উনিও আমাকে বলছেন আমি পারবো না, তুমি চলে যাও, কারণ তোমার যে অবস্থাটা, কারণ তোমার যদি কিছু হয়ে যায় আমাকে তো একদম জেল, তার কথা কি যে জেলে ঢোকাবে তোমার পরিবারের লোকজন। তখন 3 দিন 4 দিন এভাবে যেতে থাকে, তখন ব্যথা দিন দিন খালি বাড়ছে এরকম, প্রতিদিন রাতে প্রচন্ড ব্যথা, না পেরে এসে লাস্টে ওনার পায়ে পর্যন্ত ধরছে আমি ডক্টরের। পরে রাজি হয়েছে, রাজি হওয়ার পরে এবার ক্লিনিক এগুলো খোঁজা হয়েছে, ক্লিনিকগুলো রিস্ক নেবে না, আমাকে রাখবে না, বলছে ঢাকায় চলে যেতে। পরে নর্মাল একটা ক্লিনিকে গেছি, সেখানে আমার ওটি করা হয়েছে, কিন্তু সেখানের কথা যে যেসব মেডিসিনগুলা ক্লিনিক থেকে দেয়নি, বাইরে থেকে নিয়ে আসা হয়েছে সমস্ত কিছু। তো ওখানেও ওই দিনটায় মানে সিজার করেছে ওখানে, মানে ওনারা রিস্ক নেয়নি এই জন্য যে বলছে যে ওর যে অসুখটা আছে, আমরা যে এখানে মেডিসিন দিব এগুলো আমরা করতে পারবো না, তো বাইরে থেকে কিনতেই হবে। আমি অনেক জায়গায় খোঁজ নেওয়ার পর দেখলাম ঠিক আছে। তারপরে ওখান থেকে যে ওই দিন আমাকে ভর্তি করলো, ভর্তি করার পর তারা বলছে যে আমরা কয়েকটা টেস্ট করব, টেস্টে যদি দেখি যে না ওই রিপোর্টগুলো ভালো আছে তাহলে এখানে রাখবো, না হলে আই এম সরি ঢাকাতে চলে যেতে হবে, তারা বলে দিয়েছে। কিন্তু তখন যে আল্লাহকে খালি ডাকছে যে আল্লাহ কি হবে আমি জানি না, তবে আমি যদি বেঁচে থাকি। ওই সময় শুধু আসছে আমার ভাই বোনগুলোর চিন্তা, তখন আমরা চিন্তাটা আসছে না আমার বাচ্চাটার কি হবে, তখন শুধু চিন্তা আসছে আমার ভাই বোনগুলো যেন ভালো থাকে এটুকু রকম। তার পরবর্তীতে চিন্তা আসছে যে না আমার বাচ্চাটার জন্য বেঁচে থাকে, আমি যেন মরে যাই। মানে তখন অনেক রকম টেনশন আসছে মনের মধ্যে। পরে ওটিতে ঢুকলাম, মানে ডক্টর আমাকে বারবার জিজ্ঞেস করছে যে রিপোর্টগুলো দেওয়ার কথাগুলো নর্মাল আসছে, ভালো আসছে, বলছে যে ঢাকায় যেরকম ছিল তার থেকে অনেকটা ভালো ডক্টর বলেছে, তখন থেকে ওটি করা যাবে। বারবার আমাকে মুখের কথায় বিশ্বাস করছে তারা যে তুমি কি সত্যি ইনজেকশনগুলো নিছিলা? আমি বলছি হ্যাঁ আমি নিয়েছি। এই জন্য বলছে যে যদি না নিয়ে থাকি তাহলে তো আমার রক্ত বন্ধ হবে না শরীরের, তাদের কথা। তুমি নিয়েছি? হ্যাঁ আমি নিয়েছি। পর মুহূর্তে তারা বিশ্বাস করলো, মানে ওটি করেছে। তখন আমার সেন্স আছে যে বাচ্চাটা যখন মানে বের করছে কথা বলতে বলতে, তখন আমার সেন্স আছে, মানে আমি এটুকু বুঝতে, কিন্তু এমনিতে দেখতে পাচ্ছি বাচ্চাটা উঠে যখন কান্না করছে। তখন পরের টুক আমার আর ভালো মনে নাই, তখন শুধু আমার নিঃশ্বাসটা মানে বন্ধ হয়ে যাচ্ছিল। তারপরে নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাওয়ার পর আর কোনো রেসপন্স হয়নি। আর পরবর্তীতে কি হয়েছে আমার তো মনে নাই,
বাচ্চাটা হলো বাচ্চা, হ্যাঁ ছেলে বাচ্চা। আমি অনেক টেনশন কাজ করতেছি, আল্লাহ কি হবে, ওর একদিকে ওর অবস্থা ভালো, আমার বাচ্চাটাকে দেখে নাই, মানে আমি টেনশন করছি শুধু ওকে নিয়ে, শুধু ওকে নিয়ে আমি টেনশন করছি, আল্লাহ কি হবে আমার, ওর কি অবস্থা হবে। পরে যখন বাচ্চাটা আসলে আমাকে সকালে একটু দেখো বাবুকে দেখো, আমি কিচ্ছু ভালো, আমি শুধু বাবুকে একটু দেখে ওর টেনশন করছি। 3 ঘন্টা কেটে যাচ্ছে, অপারেশন থেকে বের হচ্ছে না, 4 ঘন্টা একবার ডাক্তার বাড়াইলো, কথা টেনশন কোনো অনেক টেনশন আছে। মানে প্রথমে একটা বলছিল নাকি ওদেরকে যে আল্লাহকে ডাকো, মানে আমার তখন কিচ্ছু কাজ করে, সবাই কান্নাকাটি করতেছে, ওর আন্টি টান্টি সবাই আসছে, সবাই কান্নাকাটি করতেছে। যখন ডাক্তারের সে কথা বলে হয়ে গেল, তখন আমার তো আর মানে কিছু আর নাই, সবাই আমার বসায় রাখতে ই করতে, টেনশন করিস না, আল্লাহ ভরসা, আল্লাহর কাছে যে নামাজ পড়লাম, আল্লাহকে আল্লাহ ওকে বাঁচাই দাও, আল্লাহ যেমনি কি করো করতে করতে 4 ঘন্টা তখন কেটে গেল। তখন আমি থিয়েটারে লক করলাম, তখন ম্যাডাম বলতেছিল ওটা টেনশন মুক্ত থাকো, বিপদ থেকে আছে। 4 ঘন্টা 4.5 ঘন্টা পর ওকে বের করা হলো। 4.5 ঘন্টা পর বের হবার পর ওর পরে দিন মনে হয় রাত কয়টা বেলা, মানে 12টা না 1টার দিকে ওর জ্ঞান ফেরার পর তারপর মানে একটু শান্তি হলো। আস্তে বাবু ওখান থেকে বাবুকে নিয়ে যায়, বাবু কোনো রকম তাকায় না, সেন্স নাই বাবু, মানে খাওয়া দাওয়া আছে কোনো সেন্স নাই, উঠতে পারে না, কারণ একদিকে ব্যথা, একদিকে খালি মেডিসিন দেখে। আমি তো বাচ্চাটাকে দেখছি হচ্ছে 2 দিন পরে, মানে আমার তো ইনজেকশন দিয়ে দিয়ে শুধুমাত্র ঘুমায় রাখে, মানে বাবুর কোনো ঠান্ডা কিচ্ছু লাগে নাই, কোনো আল্লাহর মতো কোনো নাই, বাবু কোনো নাই। লাস্টে বল কি করা যায় বাবু।